আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আর যেমনটি আপনাদের বলে থাকি, আপনারা ভাইয়ের সাথে কনভারসেশন করার জন্য চ্যাট বক্সটা ইউজ করবেন। আর টপিক রিলেটেড কোশ্চেন থাকলে সেটা শুধুমাত্র কিউ&এ তে করবেন। আর যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে, চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকে চ্যাট বক্সে করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এবং 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আহ কি অবস্থা সবার? কেমন আছেন? একটু যদি চ্যাট বক্সে বলতেন কি অবস্থা সবার। আপনাদের সাথে মনে হয় এর আগে ক্লাসটা আমি নিয়েছিলাম, আবারও আপনাদের সাথে ক্লাসরুমে দেখা। আমাকে কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? একটু চ্যাট বক্সে বললেন। ইয়েস। আহ আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে। তো আপনাদের পড়াশোনা কেমন চলছে? আপনাদের মনে হয় তো একদিন পর ক্লাস নিছে, পড়াশোনা কি ঠিকঠাক মতো হচ্ছে? পড়াশোনা হচ্ছে না? মোহাইমিন ভাই, পড়ালেখা অবস্থা ভালো না ভাই, মানিক ভাই? আচ্ছা। রিটেন পরীক্ষা দিতেছেন, অবস্থা আসলে একটু একটু কঠিনই থাকার কথা। রিটেনের অবস্থাটা আপনার ভালো হবে। একটু মোটামুটি প্রিপারেশনটা ওভারঅল একটা স্ট্রাকচার ওয়েতে চলে আসলে তখন ইনশাল্লাহ আস্তে আস্তে একটু কনফিডেন্স পাবেন। এই যে মাহফুজ ভাই, উত্তরণ এত এক্সাম নিচ্ছে, পড়া শেষের আগেই এক্সাম। ভাই আপনার বিসিএস পরীক্ষাটাও আপনি শিওর থাকেন আপনার পড়া শেষের আগেই বিসিএস পরীক্ষাটা হয়ে যাবে। সো আপনি ভাইবেন না যে আপনি পড়ালেখা শেষ করে তারপর বিসিএস পরীক্ষা দিবেন, এটা আসলে হয় না। ঠিক আছে? আপনি যতটুক পড়ছেন ওটুকের মধ্যেই আপনার বিসিএস পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। সাউন্ড খুব সফট, সাউন্ড লাউড ভালো হয়? সাউন্ড তো বাড়ানোই, সাউন্ড তো ঠিকঠাকই মোটামুটি। আচ্ছা। আর আর কোনো কি প্রবলেম হইতেছে? আমরা আগাচ্ছি আস্তে ধীরে। আচ্ছা, সাউন্ডটা নিয়ে একটু দেখি। দেখেন। সাউন্ড মনে হয় ঠিক আছে। ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে গিয়ে শুরু করি। আপনাদের ইয়ার আজকে হয়তো আপনাদের আহ, উম, যে টপিকটা পড়াবো, এই টপিকটা আমাদের রিসেন্ট সময়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং
এর আগের ক্লাস যেটা নিছি ওই ক্লাসের সাথেও এই টপিকটা হচ্ছে গিয়ে কানেক্টেড, হ্যাঁ ইন্টারন্যাশনাল হচ্ছে একটা আরেকটার সাথে আসলে খুবই কানেক্টেড। সো বিফোর স্টার্টিং আমি আরেকবার আমার পরিচয় দিয়ে দিচ্ছি যারা হয়তো বা ক্লাস করেন নাই। সেটা হচ্ছে জালাল মোহাম্মদ আশফাক, 41 BCS অ্যাডমিন। ওকে, আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে গিয়ে আস্তে ধীরে আগাইতে থাকি। সো আজকের এই আন্তর্জাতিক বিষয়াবলীর যে টপিকটা আছে, আন্তর্জাতিক বিষয়াবলীর কিছু টপিক আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমি রিলেটেড কানেক্টেড। হ্যাঁ, এবং এই ইন্টারন্যাশনাল ইকোনমির সাথে আমাদের বাংলাদেশের কোনো সম্পর্ক আছে নাকি, সেই সম্পর্কটা থেকে কোশ্চেন আসতে অনেক দেখা যায়। যেমন ভাই, এই টপিকটায় যদি আপনারা দেখেন, এই টপিকটায় যা যা আছে এটা কিন্তু আমাদের কারেন্ট পৃথিবীর সাথে খুবই খুবই কারেন্ট পৃথিবীর সাথে খুবই খুবই কানেক্টেড। কিভাবে কানেক্টেড দেখেন, এখানে আইএমএফ এর কথা আছে, ওয়ার্ল্ড ব্যাংকের কথা আছে। ঠিক আছে, আইএমএফ এর কথা ওয়ার্ল্ড ব্যাংকের কথা যেহেতু আছে, সেহেতু আপনারা জানেন বাংলাদেশ আইএমএফ থেকে ঋণ নিছে। ঠিক আছে, সো এই ঋণের পজিটিভ নেগেটিভ জিনিস, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনার পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, সো এই যে এই টপিকটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আবার দেখেন, আমরা এই যে বৈশ্বিক অর্থনৈতিক সমস্যার কথা আমরা বলতেছি, ঠিক আছে, এই বৈশ্বিক অর্থনৈতিক সমস্যার জন্য এই বিশ্ব ব্যাংক যে তৈরি হয়েছিল, বা আমরা দ্বিতীয় বিশ্বর পরবর্তী সময়ে আমরা এই বিশ্ব ব্যাংকটা দেখছিলাম। এখন কিন্তু আমরা লাস্ট ক্লাসে ওয়ার্ল্ড পাওয়ার নিয়ে কিছু একটা কথা বলছিলাম, যে এখন কিন্তু ওয়ার্ল্ডটা একমেরুক বিশ্ব না, এখন ওয়ার্ল্ডটা বাইপোলার বা মাল্টিপোলারের দিকে যাচ্ছে। সো বিশ্ব ব্যাংক বা আইএমএফ এর মুদ্রা ব্যবস্থার বাইরেও অন্য কোনো কিছু বিকল্প আছে নাকি, সেই জিনিসটাও কিন্তু বিশ্ব দেখছে। যার ফলশ্রুতিতে এই যে এই সংগঠনটা দেখেন ব্রিক্স, এটা আমরা ভালো করেই জানি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, তারা এবং তাদের সাথে সাথে তারা তাদের কিন্তু জোটটাকে আরো শক্ত করছে। এবং আমরা এটাও জানি যে বাংলাদেশ যে ব্রিক্স এর যে ব্যাংকটা, যে বলা হয় এনডিবি, এটার কিন্তু সদস্য হয়েছে, এবং সেই সাথে সাথে কিন্তু আরো অনেকেই কিন্তু এর সদস্য হয়েছে। হ্যাঁ, সো কিন্তু আমরা ওয়ার্ল্ড পলিটিক্সে বা পাওয়ার প্র্যাকটিসে দেখতেছি সেখানে কিন্তু একটা শক্তির পালাবদলের যে জায়গাটা, এই শক্তির পালাবদল হয়তো বা আপনার 1-2 বছর হবে না, এটা হয়তো ধরেন 50-60 বছরও হইতে পারে, বাট এটা কিন্তু একটা শুরু হয়েছে। ঠিক আছে, সো এখানে কিন্তু আবার কারেন্সির কথা যদি আমরা বলি, এখন ওয়ার্ল্ডে কিন্তু আপনি যদি কোনো কিছু পারচেজ করতে চান, আপনার ডলারের বিপরীতে পারচেজ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই বিশ্বের মোড়লরা, যারা হচ্ছে আমেরিকার এলাই না, হ্যাঁ, যেমন হচ্ছে কি আপনার রাশিয়া আছে, আপনার চায়না আছে, ঠিক আছে, তারা কিন্তু এই বাস্কেট কারেন্সি বা ডলারের যে আধিপত্যটা আছে সেটা কমানোর জন্য, যেটাকে টার্মে বলা হয় ডলারাইজেশন, এটা কমানোর জন্য তারা কিন্তু অন্য একটা বাস্কেট, কারেন্সি বাস্কেটের যে মডেল, যেখানে অনেকগুলা কারেন্সি থাকবে, যেখানে থাকতে পারে আপনার রুবল, যেখানে থাকতে পারে হচ্ছে গিয়ে রুপি, এই ধরনের ভ্যালুয়েবল যে সকল কারেন্সি গুলো আছে সেগুলো দিয়ে তারা বিনিময় করতে যাচ্ছে। ঠিক আছে, সো এই ধরনের কনসেপ্টে কিন্তু আস্তে আস্তে ওয়ার্ল্ড চলে যাচ্ছে। সো এই যে দেখেন, এইখানে কিন্তু আমরা বিশ্বের যে সকল সংগঠনগুলো নিয়ে কথা বলতেছি, সেই সংগঠনগুলোর সাথে ওয়ার্ল্ড পলিটিক্স কিভাবে কানেক্টেড, সেই সংগঠনগুলোর সাথে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতি যেটা, বা বাংলাদেশের যে পররাষ্ট্র নীতির যে সকল মোড়লরা আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, সেগুলো কিন্তু কানেক্টেড। টু বি অনেস্ট, আপনি যদি আমরা বলি, আমাদের বিশ্বকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই বর্তমানে সামরিক শক্তিটা যতটা না দরকার, তার থেকে কিন্তু আপনার অর্থনৈতিক শক্তিটা অনেক জরুরি। সেইভাবেই আমরা কিন্তু দেখছি ওয়ার্ল্ড যারা লিডিং পাওয়ার আছে, আপনি ইউএস এর কথা বলতে পারেন, ইউএসএ কে ভিত্তি করে যাদের এলাই আছে, তারা কিন্তু আপনার ইকোনমিক স্যাংশন দিচ্ছে, নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। ঠিক আছে, সো এই কিন্তু খেলাটা কিন্তু বেসিক্যালি এই অর্থনীতি থেকে কেন্দ্র করেই হয়। এইটার কিন্তু এই আজকের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো একেবারে মেইন যে জায়গাটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বৈশ্বিক উদ্যোগ ও প্রতিষ্ঠান সমূহ। ঠিক আছে, সেকেন্ড যে বিষয়টা, এই আপনার এই যে ইন্টারন্যাশনালে আপনি যদি নন অ্যাক্টর গুলোর মধ্যে দেখেন, তাহলে রিজিওনাল যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, রিজিওনাল প্রতিষ্ঠানগুলো কি কি হইতে পারে, এই যে বিমস্টেক, সার্ক, আমরা লাস্ট ক্লাসে এটার কিন্তু একটা অ্যানালাইসিস মূলক কথাটা অনেকটা এরকম বলছিলাম, যে আমাদের সাউথ এশিয়ার জন্য আপনার বর্তমান সার্কে থেকে বিমস্টেক কেন উন্নত।
এই ধরনের আপনার আর্গুমেন্ট ভিত্তিক অ্যানালাইসিস কিন্তু আসতে পারে। ঠিক আছে, আবার দেখেন এই যে আসিয়ান, হ্যাঁ, আসিয়ানের কথা কিন্তু আসতে পারে, কারণ এই আসিয়ান কিন্তু আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আবার ওআইসি, হ্যাঁ, ওআইসি নিয়ে আপনার কিন্তু একটা একটা মেজর একটা জিনিস কানেক্টেড হয়ে আসতে পারে, যে গত ক্লাসে আমরা পড়ছিলাম ইসরায়েল কাহিনী নিয়ে, ফিলিস্তিন কাহিনী নিয়ে কিছু কথা আসছিল। আপনার কোশ্চেন গুলো কিন্তু এভাবে আসতে পারে যে ওআইসি মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব রক্ষার ক্ষেত্রে বা ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় রক্ষার্থে ওআইসি একটি ব্যর্থ সংগঠন, আপনি ব্যাখ্যা করেন। ঠিক আছে, সো আপনার কোশ্চেন গুলা কিন্তু এই প্ল্যাটফর্মে আসতে পারে। ঠিক আছে, আর আরেকটা দেখেন ন্যাটো, ভাই ন্যাটোর কানেক্টেডটাকে আমরা লাস্ট ক্লাসে যেই ন্যাটো নিয়ে এত আলোচনা করছিলাম, আমরা রাশিয়া ইউক্রেন নিয়ে আমরা কথা বলছিলাম যে এই যুদ্ধটা আসলে এখনো কোনো সলভের সম্মুখে আসতে পারতেছে না। হ্যাঁ, তো এই জায়গাটাও কিন্তু এই ন্যাটোর কাহিনীগুলা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এখানে যদি আপনি একটু ভালো করে দেখেন এই আইএমএফ এর ইস্যুটা, ওয়ার্ল্ড ব্যাংকের ইস্যুটা, ব্রিক্স এর ইস্যুটা, হ্যাঁ, এনডিবির ইস্যুটা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ইকোনমির সাথে সরাসরি কানেক্টেড, একেবারেই সরাসরি কানেক্টেড। সো এই টপিকগুলো আপনি যখন পড়বেন, এই টপিকগুলার কোট, হ্যাঁ, এবং এই টপিকগুলা নিয়ে যে সকল ইনফো আছে, যেমন আমাদের কত বিলিয়ন ঋণ দিচ্ছে, এই ঋণগুলো আমরা কত হারে শোধ করব, এই ধরনের ইনফোগুলো আপনার যেন যথাযথ জানা থাকে। ঠিক আছে, এবং এই আইএমএফ এর ঋণের জন্য আমাদের কি কি সুবিধা হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে, এটা যেন আপনার প্রপার নোট করা থাকে। আপনি পরীক্ষার সময় আসবেন এবং সুন্দর করে আপনার যুক্তি উপস্থাপন করবেন। সো এই টপিকগুলো আমার পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আপনি অবশ্যই ভালো করে দেখবেন, এটা আপনার পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমরা একটু পর বিস্তারিত আলোচনায় যাচ্ছি। এরপরে দেখেন আঞ্চলিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ন্যাটো, এটা তো মানে গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। বিমস্টেকের কথা আমরা বলেছি, আমরা আসিয়ানের কথা বলেছি। হ্যাঁ, এই টপিকগুলা আপনার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আপনি যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন, দেখবেন দেখবেন এই বাংলাদেশ রিলেটেড কোশ্চেন এবং ইন্টারন্যাশনালে আসে, যেটা হচ্ছে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এবং আপনাদের একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে পিএসসির বিজ্ঞ সদস্য স্যার দেলোয়ার স্যার, উনি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং তিনি একটি দৈনিকে রেগুলার ভিত্তিকে আন্তর্জাতিক কলাম লেখেন, এবং খুবই আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে, আমি আমার একটা ফ্রেন্ড দেখছিলাম যে দেলোয়ার স্যার যে টপিক গুলা নিয়ে কোশ্চেন গুলা মানে লেখেন, ওইখান থেকে অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোশ্চেন আপনি হুবহু পাইতে পারেন। হ্যাঁ, মানে ওই থিমটাকে। সো আমি চেষ্টা করব যে স্যারের এই জিনিসটা একটু আপনারা, স্যারের লেখাটা খুব সম্ভবত সমকাল পত্রিকায়, আমি নট শিওর। ঠিক আছে, আমি শিওর না, বাট স্যার এটা লেখেন, আপনি এটা অবশ্যই একটু কালেক্ট করে রাখেন। ঠিক আছে, তো চলেন এবার আমরা হচ্ছে কি আমাদের পড়াশোনায় যাই, এবং আমরা হচ্ছে অ্যানালাইসিস ভিত্তিক আহ ব্যবস্থায় হচ্ছে গিয়ে আমরা আগাবো। ঠিক আছে ভাই, একদিনে কেমনে সিলেবাস কমপ্লিট করে, একদিন আপনার আইডিয়াটা ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে, যেমন আইএমএফ এর ঋণের পজিটিভ নেগেটিভ জিনিস, এইগুলো আপনি জানতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, এনডিবি তে যে ব্রিক্সে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না, হ্যাঁ, এটা নিয়ে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন, এই জিনিসগুলা আপনি একদিনে চেষ্টা করতে পারবেন। হ্যাঁ, বাট এমন না যে আপনার শেষ হয়ে যাবে, আপনি শেষ করার আরো অনেক সময় পাবেন। ফাইনাল মডেল টেস্ট আছে, আর আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় না অক্টোবরে পরীক্ষা হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, সো আপনি সময় পাবেন, আপনি পড়তে থাকেন। ঠিক আছে, ওকে। সো চলেন এবার আমরা হচ্ছে একটু আগাই সামনের দিকে। সো ফার্স্টের এই কোশ্চেন গুলা, এগুলো অবশ্যই প্রিলির কোশ্চেন। আপনারা জানেন যে ব্রিটেনের উডস এর মাধ্যমে হচ্ছে কি আপনার আইএমএফ, ঠিক আছে, ওকে। সো এখানে যে ইনফোগুলো আছে, আপনার এই সব ইনফোগুলো হচ্ছে কি আপনার একেবারেই হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল, জাস্ট হচ্ছে গিয়ে আপনার জানার জন্য। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা কথা হচ্ছে গিয়ে বিশ্ব ব্যাংকে আপনার চাঁদা দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র, তাহলে এর সবচেয়ে বেশি পার্সেন্টেজে, হ্যাঁ, তো তার একটা আধিপত্য থাকবেই। ঠিক আছে, তো এরকম অনেক কোশ্চেন বিসিএস এ আসতে দেখা যায় যে যে জাতিসংঘ, হ্যাঁ, জাতিসংঘ যেটা আছে এটা একটা ব্যর্থ প্রতিষ্ঠান, ব্যাখ্যা করো, বা জাতিসংঘ আসলে সফল প্রতিষ্ঠান, ব্যাখ্যা করো, বা এই ধরনের আপনি অ্যানালাইসিস জানতে চাই যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ এখনো সফল নয়। ঠিক আছে, তো এই টাইপের অ্যানালাইসিস গুলাই আপনি কিন্তু এইখানে এইটা আনতে পারেন, যে আমরা এমন একটা জায়গা থেকে মানুষদের নিয়ে কথা বলতেছি যারা তাদের একটা সিংহভাগ টাকা হচ্ছে গিয়ে দেয়, যার ফলশ্রুতিতে তাদের একক আধিপত্য থাকবেই। ঠিক আছে, যেমন এইখানে আপনি দেখতেছেন ইউএসএ প্রায় 16% হচ্ছে গিয়ে
তাদের হচ্ছে ফান্ডিং এ দেয়। সো এখানে তো অবশ্যই একটা ইউএস এর একটা আধিপত্য থাকবে এবং এটাই হয়, ঠিক আছে। সো যাই হোক, চলেন হচ্ছে গিয়ে আগাই। তারপর তাদের কি কি প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, এগুলো আর আমরা জাস্ট হচ্ছে গিয়ে পড়ছিলাম কাদেরকে কে ঋণ দেয়। হ্যাঁ, আইবার্ড, আইএফসি, আইডিএ, ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে গিয়ে আপনার মিগা, আইসি, এসআইডি। এটা নিয়ে আপনি কি জানবেন? এটা জানবেন এটার ফুল ফর্ম গুলো এবং এইগুলা আসলে কাদের জন্য হচ্ছে গিয়ে কাজ করে, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে আইডিএফ, অতি দরিদ্র দেশগুলো নিয়ে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে কাজ করে। হ্যাঁ, এবার কথা হচ্ছে আপনি তো জানেনই বিসিএস এর কোশ্চেন অনেক আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, যেমন হচ্ছে আহ যেমন হচ্ছে গিয়ে আপনার যদি দেখি 43তম বিসিএস এ ইন্টারন্যাশনাল কোশ্চেনটা হয়েছিল একটা জ্ঞানমূলক কোশ্চেনের মতো, ঠিক আছে। ভাই অনেকগুলো ইনফরমেশন মাথায় রাখতে গেলে তো অনেক ইনফরমেশন বের হয়েই যাবে, ঠিক আছে। তো আহ কমন টপিক এক্সামে আসলে এগুলা ভুলে গেলে প্রেজেন্টেবল ওয়েতে কিভাবে দেওয়া যায়, আচ্ছা বলতেছে, এটা নিয়ে কথা বলবো ভাইয়া, একটু ওয়েট করি। সো যেমন হচ্ছে গিয়ে আপনার 43-এর কোশ্চেনটা হচ্ছে গিয়ে একটু একটু জ্ঞানমূলক টাইপের কোশ্চেন আসছিল, আন্তর্জাতিকে কনসেপচুয়ালে কি বলছে, বিশ্ব ব্যাংক কি, ওআইসি কি। হ্যাঁ, এটা তো আপনার 4 নম্বরের কোশ্চেন। এটা তখন কি, তখন হচ্ছে একটু প্যারাদায়ক অবস্থা ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে প্যারাদায়ক অবস্থা ক্রিয়েট হয়েছে? কারণ হচ্ছে গিয়ে আপনি তো পড়ছেন মানে কনসেপচুয়াল জিনিস, এটা তো আপনার একটা ডিরেক্ট দিয়ে দিছে। সো এইগুলোর জন্য আপনি এটার ফুল ফর্ম, ঠিক আছে, এবং এইটা অ্যাটলিস্ট কাকে নিয়ে কাজ করে, এই বেসিক ইনফো যেন আপনার জানা থাকে। যেমন আইবিআরডি, হ্যাঁ, নিম্ন দেশগুলোর ঋণ দেয়, ঠিক আছে। আইডিএ দরিদ্র দেশগুলা নিয়ে ঋণ দেয়। তারপরে আইএফসি, এটা হচ্ছে বাংলাদেশে বেসরকারি খাতে ঋণ প্রদান করে। এতটুকু ইনফরমেশন যেন আপনার জানা থাকে, তাহলে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। ভাই আমার আন্তর্জাতিক নোট নাই, আমার আন্তর্জাতিক খাতা আছে, আমি মডেল টেস্ট দিয়েছি, এটা আমি আজকে রাতে শেয়ার করব, ঠিক আছে। ওকে, আম, তারপর চলেন আমরা হচ্ছে গিয়ে আগাই। এই যে বিজ্ঞানীরা বলছে, হ্যাঁ, এগুলা একটা জ্ঞানমূলক জিনিস, আপনি জাস্ট জানবেন। ওকে, তারপর বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য কি, ঠিক আছে। বিশ্ব ব্যাংকের উদ্দেশ্যই তো আপনার অর্থনৈতিক পুনর্গঠনের সহায়তা করা, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা কথা বলছি, ঠিক আছে। এই দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ত্বরান্বিত করা, ঠিক আছে। এখানে কত পার্সেন্ট কে চাঁদা দেয় এটা আপনার না জানলেও চলবে, বাট আমি বিশ্বাস করি আপনার এটা জানা উচিত যে এইখানে মেইন টাকা দেয় কে। এটা হচ্ছে ইউএসএ 15.85, ঠিক আছে। এই ইনফোগুলো আপনি একটু জানেন, কারণ এগুলো আপনি আপনার এই ইনফোটা আপনি আপনার যুক্তি, কোনো কোশ্চেনের যুক্তিতে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, বিশ্ব ব্যাংকে কিভাবে কাজ করে, ঠিক আছে, লেনদেনের ভারসাম্য রক্ষা করা। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে আচ্ছা আহ আহ, আহ, ঋণ গ্রহীতাদের ঋণ দেয়, তাদের কারিগরি সুবিধা করে, ঠিক আছে। সো এই জিনিসগুলা হচ্ছে কি আপনারা ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে এখানে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ঋণের খাতগুলা। তো আপনি এখানে যে কোনো কোশ্চেন লেখার ক্ষেত্রে আপনার অ্যানালাইসিস গুলা কি হইতে পারে, ঠিক আছে। ধরেন আপনি একটা কোশ্চেনে সর্ট অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে। সর্টের হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আরেকবার বলতেছি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, ঠিক আছে। ওইটাতে আপনার গুরুত্বপূর্ণ জিনিস কি, ওইটার উইকনেস কি, এটা দিয়ে আপনি কি কি অপরচুনিটি পাইতে পারেন এবং এটা দিয়ে আপনার কি কি থ্রেড আসতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি যে কোনো কোশ্চেনে আলোচনা করতে পারেন। তখন আমার অনেকের যাদের মনে হয় যে আমি আসলে গুছিয়ে লিখতে পারতেছি না বা লেখার টপিক খুঁজে পাচ্ছি না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, ঠিক আছে। আরেকটা কি অ্যানালাইসিস করতে পারেন, আরেকটা অ্যানালাইসিস আপনারা করতে পারেন যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে আহ এটাকে আপনি পেস্ট বলতে পারেন, হ্যাঁ, বা পেস্টাল অ্যানালাইসিস বলতে পারেন। সেটা কি, সেটা হচ্ছে কি আপনার PESTEL, ঠিক আছে। এই পেস্টাল অ্যানালাইসিসের প্রত্যেকটা জিনিস আসলে কি, এই পি দিয়ে আপনি কোনো একটা কারণ ব্যাখ্যা করবেন, তার পলিটিক্যাল কি কি জিনিস আছে, ঠিক আছে। যেমন এই ঋণ দিয়ে পলিটিক্যাল জিনিস কি হইতে পারে, সে হচ্ছে গিয়ে প্রভাব বিস্তার করবে, ঠিক আছে, প্রভাব বিস্তার করবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই ই ফর ইকোনমিক, এটা হচ্ছে আপনার পলিটিক্যাল, ঠিক আছে, পলিটিক্যাল, এটা দিয়ে আপনার পলিটিক্যাল ইয়া করতেছেন। এই দিয়ে আপনার ইকোনমিক্যাল, এটা কিন্তু আপনার, আমি বলতেছি আপনি কিভাবে একটা কোশ্চেন গুছায় লিখতে পারেন। আপনার কোশ্চেন আপনি জানেন কিন্তু আপনি আসলে পয়েন্ট খুঁজে পাইতেছেন না কি কি, তখন আপনি এই সেগমেন্টেশন গুলা করতে পারেন, ঠিক আছে। পলিটিক্যাল
তারপর আপনি ইকোনমিক্যাল, হ্যাঁ, ঋণের মাধ্যমে কি কি হইতে পারে, ঠিক আছে। তো এসটা হচ্ছে গিয়ে, এসটা ভুলে গেলাম কেন অনেকদিন ধরে, এসটা মনে হচ্ছে স্ট্রেংথ বা সামথিং, এসটা ভুলে গেছি। আচ্ছা, টিটা হচ্ছে কি আপনার বেসিক্যালি টেকনোলজিক্যাল কি কি বেনিফিট হয়, ঠিক আছে, টেকনোলজিক্যাল, টেকনোলজিক্যাল, ঠিক আছে। এই ই ফর এনভায়রনমেন্টাল, ঠিক আছে। আর এল ফর হচ্ছে লিগ্যাল, ঠিক আছে। ও হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। এস ফর হচ্ছে গিয়ে সোশ্যাল, ঠিক আছে। সোশ্যাল এখানে কি কি আপনার জিনিসগুলো হচ্ছে। আর ই ফল হচ্ছে কি আপনার লিগ্যাল যে সকল আছে নাকি, বাধা ধরা কোনো কিছু আছে নাকি, ঠিক আছে। সো এই সকল অ্যানালাইসিস আমার মনে হয় যারা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা অনেক বিজনেস কেস কম্পিটিশনে বা এই ধরনের জায়গায় অনেক ইউজ করছে। তারপরে শর্ট অ্যানালাইসিসের বিষয়টি, এটিও হচ্ছে বিজনেস কেস কম্পিটিশন বা আপনার হয়তো আপনার পড়ার ক্ষেত্রে আসছে। সো আপনার এই ভাইবের অ্যানালাইসিস গুলা আপনি কিন্তু আপনার রিটেনে উপস্থাপন করতে পারেন, বাট আপনার এটা লেখার দরকার নাই, আপনি বলতে পারেন এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। বা আপনি যখন একটা পয়েন্ট ক্রিয়েট করবেন তখন আপনি এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করতে পারেন, যার ফলশ্রুতিতে আপনার লেখার, এই যে লিখতে পারতেছি না, চিন্তা করতে পারতেছি না, ঠিক আছে, সো এই জিনিসগুলো চলে আসবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো বেসিক্যালি আমার শেখা হয়েছিল আমি যখন বিজনেস কেস কম্পিটিশন করছিলাম ওইটার ক্ষেত্রে। এবং এই যে এই অ্যানালাইসিস করে লেখার যে অভ্যস্ততা, আলহামদুলিল্লাহ এটা আমি পরীক্ষায়ও প্রয়োগ করার চেয়ে পারছি। হ্যাঁ, যেমন হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে এটা কি হয়, রাজনৈতিক ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। এই ওকে, চলেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে আগাই। ওকে, এই ঋণ গ্রহণের শর্তাবলী, হ্যাঁ, এখানে অনেকগুলো শর্তাবলী হচ্ছে গিয়ে দেয়। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে আপনার এই যে আমাদের এই হুট করে আইএমএফ এর ঋণ নেওয়ার ফলশ্রুতিতে আমরা কিন্তু অনেক শর্ত মানতে হয়েছে। হ্যাঁ, এই শর্ত মেনেই কিন্তু আমরা এই ঋণগুলা দিয়েছি। যেমন হচ্ছে জ্বালানির ভর্তুকি, হ্যাঁ, একেবারে হুট করে হচ্ছে পেট্রোল অকটেনের এই দামগুলো হচ্ছে অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো এই টাইপের অনেক বেসরকারীকরণ, হ্যাঁ, তারপর হচ্ছে বাণিজ্যিকরণ, ট্যাক্স, হ্যাঁ, আমাদের যে এনবিআর ট্যাক্স নেয়, হ্যাঁ, এই ট্যাক্স গুলার মনিটরের জায়গাগুলা। সো আপনি যখন হচ্ছে কি আপনি একজনের কাছ থেকে ঋণ নিতেছেন এবং এই সংস্থাটা যখন ওয়ার্ল্ডের একটা ভাইটাল সংস্থা, তখন তার একটা যে গার্জিয়ান, তুমি আমার থেকে ঋণ নিছো এখন আমি তোমার গার্জিয়ান, হ্যাঁ, বা তাদের যে একটা হার্ড মনিটরিং এর যে পলিসি, সেই পলিসিটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আসতে পারে। সো এখান থেকে কি আসতে পারে ধরেন, হ্যাঁ, এরকম একটা সিনারিও হইতে পারে যে আইএমএফ থেকে যারা ঋণ নিছে এদের মধ্যে ঋণ নেওয়ার আমরা যদি পূর্ববর্তী হিস্ট্রি দেখি, এই হিস্ট্রি অনুযায়ী অনেকে হচ্ছে গিয়ে ঋণগ্রস্ত হইয়া দেউলিয়া হইছে। সো আইএমএফ এর ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ, আপনার বাংলাদেশ, বাংলাদেশ দেউলিয়া হবে কিনা, ঠিক আছে, এই দেউলিয়া হবে কি না, ঠিক আছে। সো আমি আপনাদের সাজেস্ট করব আপনি যদি রিটেন পরীক্ষা দেন, রিটেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই পজিটিভ জিনিসগুলো শো করার চেষ্টা করবেন ভাই। যুক্তি, আর্গুমেন্ট দুই সাইড থেকেই দেওয়া যায়। হ্যাঁ, আপনি এটা নেগেটিভ ভাবেও দিতে পারেন, পজিটিভ ভাবে দিতে পারেন, আমরা বিতর্কে যেটা করি, ঠিক আছে। বাট আমি বলবো আপনি এগুলার একটা পজিটিভ, মানে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট যেটা করছে, আপনি তো একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হইতে যাচ্ছেন, আর আপনার তো এই যে মাথাগুলো আছে তাদের এগেনস্টে যায় তো লেখার কোনো দরকার নাই আপনার লেখায়। এটা খারাপ হবে এরকম কিছু না, বাট এটার পজিটিভ আর্গুমেন্ট গুলো অনেক আছে, ঠিক আছে। সো এই আর্গুমেন্টেশন গুলো আপনার ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে। ওকে, এই যে এটার পজিটিভ সাইড, এবার হচ্ছে গিয়ে এটার নেগেটিভ সাইড। এই যে হুট করে হচ্ছে গিয়ে আমরা এই ভর্তুকি সুবিধা বাতিল করে দিচ্ছি, হ্যাঁ, বা হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু ডিরেক্ট প্রভাব হচ্ছে জনগণের সাথে পড়ে, ঠিক আছে। তারপর আপনার এই আমদানি রপ্তানির, হ্যাঁ, এটার ক্রয়ের পেছনে কিন্তু খরচ বেড়ে যায়, ঠিক আছে। সো এইখানে কিন্তু যখন একটা বাইরের মনিটর, মানে একেবারে তাদের নজরদারি চলে আসে, তখন আপনি আপনি বলতে এটা অনেক কান্ট্রির ক্ষেত্রে, অনেক কান্ট্রি থেকে এখানে কিন্তু একটা পুরাপুরি একটা মানে হচ্ছে গিয়ে সরাসরি একটা প্রভাব পড়ে, ঠিক আছে। So আপনার প্রভাব হয়ে যান, তাহলে আপনি এখানে দেখেন, আপনি যদি এখানে ওই পেস্টাল অ্যানালাইসিস করতে যান, হ্যাঁ, তাহলে কি হয়, পলিটিক্যাল একটা প্রভাব পড়ে, রাজনৈতিক হস্তক্ষেপ দেখা যায়, ঠিক আছে। আপনি যদি আপনি দিয়ে বলেন ইকোনমিক্যালি, হ্যাঁ, তাহলে ইকোনমির ক্ষেত্রে কি হয়, আপনার অর্থনৈতিক জীবনযাত্রার মান নিম্নমুখী হয়ে যেতে পারে, ঠিক আছে। হঠাৎ করে আহ হ্যালো হ্যালো হ্যালো, শুনতে কি পাচ্ছেন?
হ্যাঁ, শোনা শুনতে যাওয়ার পাচ্ছি কথা? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে ওনার মনে সাউন্ড সমস্যা। ওকে, সো যেটা বলছি, মানুষের সোশ্যাল যে ইম্প্যাক্টের যে জায়গাটা সেটিও হয়। ঠিক আছে। সো সো এইগুলা জায়গা থেকে আপনি, আচ্ছা আচ্ছা, মাঝে মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল, একটু খোঁচা লেগে। ওকে, এইগুলা জায়গা থেকে আপনি কিন্তু অ্যানালাইসিসটা করে অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে। সো আপনি কোন একটা কোশ্চেনের ক্ষেত্রে, বা আপনি যখন কোশ্চেনটা নিজে বাসায় একটা প্র্যাকটিস বা নোট করবেন, বা আপনার কোনো ফ্রেন্ডের থেকে এই জিনিসটা নিবেন, তখন এই জিনিসগুলো আপনি আগে থেকেই ভেবে রাখবেন। ঠিক আছে। ওকে, চলেন তাহলে হচ্ছে কি আমরা আনি এই যে বিশ্বব্যাংক ও বাংলাদেশ, এবং এখানের একটা কি, বাংলাদেশ যতবারই হচ্ছে গিয়ে আপনার ঋণ নিছে, বাংলাদেশের ঋণ ব্যাক করার যেই অবস্থাটা, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো। ঋণ নিয়ে আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ি নাই, যদি এখন অনেক পরিমাণে ঋণ নিছি, বাট আমরা ঋণ আহ, যথাযথ সময় হচ্ছে গিয়ে ব্যাক করতে পারছি। ঠিক আছে। এবং আপনার এই ধরনের অ্যানালাইসিসে দেখা হবে ঋণ ব্যাক করতে পারে না কারা, তাদের সিনারিওটা কি। আপনি পাকিস্তানের সিনারিওটা দেখেন, ঠিক আছে, আপনি শ্রীলঙ্কার সিনারিওটা দেখেন, তাদের কি পলিটিক্যাল বর্তমানে স্টেবিলিটি আছে? উত্তরটা হচ্ছে গিয়ে নাই। পাকিস্তানের ক্ষেত্রে একদমই নাই। ঠিক আছে। বাংলাদেশে কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি আছে, এটা আপনার আর্গুমেন্ট। তারপরে কি হইতে পারে, বাংলাদেশ কি আগের ঋণগুলোও ব্যাক করছে? হ্যাঁ, এটা আমাদের একটা, আগে আমরা ঋণগুলো ব্যাক করছি, এর মানে পরবর্তীতে ঋণ ব্যাক করার সক্ষমতা আছে। তারপর আপনি দেখেন, হ্যাঁ, বাংলাদেশের কিন্তু ইকোনমিক গ্রোথ, মাথাপিছু আয় বলেন, ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে জীবনযাত্রার মান বলেন, আপনার বিদ্যুৎ ব্যবহারের কথা বলেন, ঠিক আছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেন, সবকিছুর গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। দ্যাটস ওয়াই আপনি যেগুলো প্রজেক্ট গুলা নিচ্ছেন, এই প্রোডাক্ট গুলা কিন্তু আপনার, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, একটা ভালো পয়েন্ট বলছেন দিদি। হ্যাঁ, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। ঠিক আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা তো আমরা জানি 15 থেকে 64 বছর বয়সের মধ্যে যারা কর্মক্ষম, ঠিক আছে, তাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। সো এটা একটা ভালো পয়েন্ট। আচ্ছা, দ্যাটস ওয়াই আপনার যে প্রজেক্ট গুলো আছে সেটা হচ্ছে জনগণকে এঙ্গেজ করে। ঠিক আছে, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এখানে একটা গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে, এবং এটাই হচ্ছে। সো আপনার কিন্তু এখানে কি আইএমএফ এর ঋণ দিয়ে আমরা যে দেউলিয়া হয়ে যাব বা দিন পরিশোধ করতে পারবো না, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। সো আপনার এই টাইপের অ্যানালাইসিস এর মাধ্যমে আপনার কোশ্চেন গুলা সাজাইতে হবে। ঠিক আছে। আপনি শুধু ডাটা এবং চার্ট দিবেন, কিছু লিখবেন না, তা কিন্তু হবে না। সবকিছুর সাথে সাথে আপনার আর্গুমেন্টেশনটাও খুবই প্রপার হইতে হবে। সেই সাথে সাথে তো আপনার কোর্টও থাকতেছে, আপনার হচ্ছে প্রয়োজনীয় ফিগারও থাকতেছে, তখন আপনার কোশ্চেনটা হচ্ছে খুবই লজিক্যাল হবে, এবং যিনি দেখবে তার কাছেও এটা খুব ভালো হবে, মানে ভালোভাবেই তিনি নিবেন। ঠিক আছে। ওকে, চলেন তারপর হচ্ছে কি আগাই। এই যে এখানে অনেক আহ কথা আছে, এটা তো বললামই। হুম। ওকে, আচ্ছা, এই হচ্ছে গিয়ে আইএমএফ। ঠিক আছে ভাই, টু বি অনেস্ট, আইএমএফ এর ঋণ, এই ঋণের পজিটিভিটি এবং নেগেটিভিটি, এটা নিয়ে আপনি খুব ভালো করে করে যাবেন, খুব ভালো করে স্টাডি করবেন। এটাতে মাত্রই আপনাদের পজিটিভ সাইড নেগেটিভ সাইড গুলা বলছি। হ্যাঁ, এটার জন্য আপনি খুব ভালো করে করবেন। এই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার অনেক ফ্রেন্ডরা নোট করতেছে। আমার ক্ষেত্রে আমি একটু ফাঁকিবাজ টাইপের ছিলাম, তো আমার নোট টোট করতে ভালো লাগতো না খুব একটা। আমি হচ্ছে গিয়ে আমি ওই যে ডাটাগুলা লিখে রাখতাম, আর ফিগার গুলো আলাদা করে ড্র করে রাখতাম। আর হচ্ছে গিয়ে ধরেন অনেক বিসিএস এর অনেক গ্রুপ আছে। হ্যাঁ, এটাই তো একটু আগে মামুন ভাই বললাম যে ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা আছে কি নাই। আমি তো অ্যানালাইসিস দিলাম যে সম্ভাবনা নাই, কারণগুলা তো ওইটাই বলছি, যে আমাদের এই সবগুলা যে সকল মোটামুটি নির্ণায়ক আছে, যেমন হচ্ছে মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এগুলো ঊর্ধ্বমুখী, এবং আমাদের ঋণের ঋণের ব্যাক করার যে অবস্থা সেটি হচ্ছে পজিটিভ। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে কি আমরা একটা ভালো অবস্থায় আছি। তো আমরা ঋণের ফাঁদে পড়ার আলহামদুলিল্লাহ সম্ভাবনা নাই। হ্যাঁ, আমাদের আরেকটা হচ্ছে পাওয়ার হচ্ছে আপনার রেমিটেন্স। ঠিক আছে, আমাদের আরেকটা পাওয়ার হচ্ছে কি আমাদের আরএমজি সেক্টর। ঠিক আছে। সো এটার ক্ষেত্রে আপনি যদি দেখেন এক্সপোর্ট আর্নিং বাড়তেছে, আপনার রেমিটেন্সও প্রবাহ ফ্লো। ঠিক আছে। একটু খারাপ যাচ্ছে হচ্ছে গিয়ে রিজার্ভটা। তো এটা হচ্ছে এই অর্থনৈতিক মন্দার জন্য আপনি এটার সবগুলো জিনিস একটা, হ্যাঁ, পজিটিভিটি দেখবেন। তো পজিটিভিটি দেখার জন্য আপনি একটু শুনতে পারেন আমাদের মাননীয় বিশেষজ্ঞরা, হ্যাঁ, মাননীয় মন্ত্রীরা, মন্ত্রী মহোদয়, তারা অনেক সময় টক শোতে আপনার দেখবেন দুই সাইডেরই কথা আছে, পজিটিভ সাইডেরও কথা আছে, নেগেটিভ সাইডেরও কথা আছে। তো এই কথাগুলো আপনি আলাদা আলাদা ভাবে নোট ডাউন করে রাখেন, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে। ওকে, সো এখানে কিছু ইনফো আছে। হুম, একেবারে নর্মাল ইনফো। আচ্ছা, এই যে দেখেন এর লক্ষ্য উদ্দেশ্য ভাই, এটা কিন্তু আপনার একটা মোটামুটি, আমরা ডাচ ডিজিজে এখনো আক্রান্ত হই নাই। ঠিক আছে, ডাচ ডিজিজে পড়তে হইলে
মানে আপনার আমাদের টেক্সটাইল খাতটার উপর আমাদের 80% উপর হচ্ছে গিয়ে চলে। তো তো আপনি যে গাছ ডিজিজে পড়তে হইলে কিন্তু আপনার ওইটাকে একেবারেই একেবারেই হচ্ছে গিয়ে ফল করতে হবে। তো আমার মনে হয় না বাংলাদেশ গার্মেন্টস এর সেক্টরটা বা আরএমজি সেক্টরটা যেই ফ্লোতে আছে ফ্লোটা একেবারে ফল করার মতো। ঠিক আছে, যার ফলশ্রুতিতে ডাস্ট ডিজিজ বলতে অনেকটা এরকম বোঝায়, যারা জানি না তাদের জন্য বলছি। এটা হচ্ছে গিয়ে কোনো একটা দেশের ইকোনমি একটা বিশেষ দিকের ক্ষেত্রে একেবারে একেবারে একটা বিশেষ দিকের ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে থাকে। কোনো কারণে যদি ওই বিশেষ সেক্টরটা ফল করে, তাহলে ওই দেশ একেবারে তুমুল ভাবে অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে। এই ঘটনাটা একবার এই নেদারল্যান্ডসে হয়েছিল। হ্যাঁ, এরপরে থেকে এইটাকে ডাস্ট ডিজিজ বলে। তো আমার কাছে মনে হয় না বাংলাদেশের আপনার ইয়াটা টেক্সটাইল সেক্টরটা এত ভঙ্গুর অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ এটা ভালোই অবস্থায় আছে। সো আমার মনে হয় না ডাস্ট ডিজিজে পড়ার কথা। ঠিক আছে। আচ্ছা, আন্তর্জাতিক আন্তর্জাতিক যেই বিষয়টা সেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করে, বাণিজ্যের প্রসার করে। ঠিক আছে, সদস্য রাষ্ট্রগুলা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। বিনিময় স্থিতিশীলতা বিনিময়ের ব্যবস্থা করে তোলে। হ্যাঁ, রাজনীতিক এটা। ব্যানানা কান্ট্রি বলতে আসলে যেই কান্ট্রির আসলে নিজস্ব অবস্থা হচ্ছে গিয়ে নাই। হ্যাঁ, মানে একেবারে ভঙ্গুর একটা দশা। তো আপনি ডাস্ট ডিজিজটাকে একটা কারণ বলতে পারেন, ডাস্ট ডিজিজ একটা কারণ। এই কারণে এই কারণে যদি ওই দেশটার উপর অন্য কোনো দেশ প্রভাব বিস্তার করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ভাবে, তখন ওই কান্ট্রিটা একটা ব্যানানা স্টেটে পরিণত হতে পারে। ঠিক আছে। সো একটা হচ্ছে কারণ, এবং ওইটার কারণে হচ্ছে কি একটা ফলাফল। ডাস্ট ডিজিজ একটা কারণ। ডাস্ট ডিজিজের কারণে ধরেন এক্স কান্ট্রি ডাস্ট ডিজিজে নিমজ্জিত হয়েছে, যার ফলে তার আর ওয়ার্ল্ডে পাওয়ারটা নাই। তখন সুপার পাওয়ার গুলা তাকে কি করবে, নিজের দলে নিতে চাবে, নিজের প্রভাব বলয়ে নিতে চাবে। তখন ওই দেশটা আস্তে আস্তে ব্যানানা স্টেটে পরিণত হতে পারে। ঠিক আছে। সো এই, চলেন তাহলে আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই। তো আইএমএফ এর অন্যান্য কার্যক্রম, স্থিতিশীল বিনিময় হার, এটা ওদের অনেক চেষ্টা করে। হুম। তারপর হচ্ছে বিশ্ব বাণিজ্য বর্ধিত করানোর চেষ্টা করে। ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন রোধ করার জন্য একটা ভ্যালুয়েশন রাখে। ঠিক আছে। এটা একটা খুবই আহ দুষ্প্রাপ্য। স্বল্পকালীন ঋণ মজুদ। ঠিক আছে। ওকে, ঋণ সুবিধা। সমন্বয় সাধন করে, পরামর্শ, এটা তো তো তারা খুবই এক্সপার্ট। কিছু না পারুক আর না পারুক, পরামর্শটা দেয়। ঠিক আছে। সো পরামর্শ দিতে তারা খুবই এক্সপার্ট। এই তো, যেমন তারা ব্যাংকের ঋণের হার মাঝে মাঝে বাড়াইতে বলে, মাঝে মাঝে কমাতে বলে। ঠিক আছে। সো এই টাইপের অ্যানালাইসিস গুলো আপনারা হচ্ছে গিয়ে ওদের কাছ থেকে হচ্ছে গিয়ে আমরা পেয়ে থাকি। ঠিক আছে। এই তো, এই যে আইএমএফ এর সফট শর্ত, হ্যাঁ, লং শর্ত। আচ্ছা, চলেন আমরা হচ্ছে গিয়ে একটু যাই। সেটা হচ্ছে দুর্নীতি রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানবাধিকার রক্ষা। ভাই আপনি একটু কমন সেন্স দিয়ে ইউজ করেন তো। দেখেন, আপনার কোনো কিছু যদি অফ করতে হয়, খারাপ কোনো কিছু হয়, ঠিক আছে, আপনি যে কোনো কোশ্চেনে আপনি কিন্তু এই টার্মগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে। সেই টার্মগুলো আপনি ইউজ করতে পারেন, আর এই টার্মগুলো আপনি কিন্তু এখানে এইভাবে দিয়ে এইভাবে করে ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে এইভাবে করে লিখতে পারেন, তাহলে আপনার লেখাটা হচ্ছে গিয়ে সুন্দর হইতে পারে। ঠিক আছে, ধরেন আপনার এরকম একটা কোশ্চেন আসলো যে বাংলাদেশকে, হ্যাঁ, বা ধরেন আহ এই সিচুয়েশন থেকে মুক্ত হইতে হইলে, হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে। ঠিক আছে। বা আপনার কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, আমাদের আইএমএফ এর ঋণ থেকে মুক্ত হইতে হইলে বা আইএমএফ ঋণটা আমরা সহজ স্বাভাবিকভাবে ফেরত দিতে হইলে কোন কোন জিনিসগুলো আমাকে ব্যালেন্স করতে হবে। তা আপনি ব্যালেন্স করার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো আপনি নিয়ে আসতে পারেন, যে দুর্নীতি একেবারে কমিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। হ্যাঁ, এগুলোর সাথে সাথে আরো কি কি হইতে পারে, আরো হইতে পারে জবাবদিহিতা। ঠিক আছে। আরো হইতে পারে স্বচ্ছতা। ঠিক আছে। ঠিক আছে। এই বিষয়ক টার্মগুলো একটা বায়বীয় টার্ম, যেই টার্মগুলো আপনি সুন্দর করে প্রায় অনেক কিছু কোশ্চেনে হচ্ছে গিয়ে আপনার অংশগ্রহণ করতে পারেন। এই যে ধরেন আপনার বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা হইতে পারে, আপনার মনে হইতে পারে, আপনার কোশ্চেন আসতে পারে যে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, তখন আপনার এই টার্মগুলো আপনি ইউজ করতে পারবেন। মানে এই টার্মগুলো হচ্ছে আপনার আল্লাহর বাস্তে বায়বীয় টার্ম, এগুলো অনেক জায়গায় ইউজ করা যায়। এখন এগুলো আপনি কেমনে ইউজ করতেছেন, এটা হচ্ছে গিয়ে কথা। ঠিক আছে। যেমন এই যে মুদ্রানীতি, হ্যাঁ, এই মুদ্রানীতি আমাদের এই মুদ্রানীতি, হ্যাঁ, আগে কিন্তু এক বছরে প্রকাশ করা হতো, এখন দুইবার করা হচ্ছে। ঠিক আছে। এই
তারপর রাজস্ব ব্যবস্থা সংস্থা, ওই যে একটু আগে আমি বলছিলাম এনবিআর আমাদের রাজস্ব যে কালেক্ট করতেছে, ঠিক আছে, এই কালেকশনের জায়গায় তারা কিভাবে করতেছে, কাজ করতেছে নাকি এখানে প্রভাব, ঠিক আছে। তারপর অর্থনৈতিক দুর্বলতা কি আছে সেগুলো সংস্কার করা, হ্যাঁ। জ্বালানি খাত, জ্বালানি খাতে সরকারি যে ভর্তুকি আছে এই ভর্তুকি বন্ধ করা। দেখেন ভাই, বাংলাদেশের ক্ষেত্রে এখানে যা যা আছে, ঠিক আছে, সবকিছুই কিন্তু মোটামুটি টাচ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আপনার কোশ্চেন কিন্তু, আপনি ওই যে বাংলাদেশের ক্ষেত্রে কি কি করা হয়েছে ওইটাই আইএমএফ এর আসলে শর্ত, কঠিন শর্ত এবং সফট শর্ত, ঠিক আছে। আপনি কিন্তু একই জিনিসই পড়তেছেন, আর সব দেশে প্রায় একই ধরনেরই প্রায় ইয়া করে, এবং এখানে একটা বার্গেনিং পাওয়ার থাকে আসলে। আহ, ওই কান্ট্রিটা ওই বার্গেনিং পাওয়ারটা নিতে পারে কি পারে না, এই জিনিসটার মানে কি, ধরেন যার অবস্থা যত ভঙ্গুর তার বার্গেনিং পাওয়ার হচ্ছে গিয়ে তত কম। হ্যাঁ, যেমন হচ্ছে পাকিস্তানের কিন্তু অবস্থা খুবই ভঙ্গুর, কারণ পাকিস্তান আইএমএফ এর সাথে এরকমই ডিল করবে যে ভাই আপনি আমার দেন, কোনোভাবে টাকাটা দেন, আমরা বাঁচি, আপনি যা যা করতে বলবেন আমরা তাই করবো। ডিলিংসটা অনেকটা এরকম। বাট আপনি দেখেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি ওরা এটা দেখাইতে পারে যে আমরা তো সুশাসন প্রতিষ্ঠা আছে, আমাদের একটা রাজনৈতিক স্ট্যাবিলিটি আছে, এখানে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হচ্ছে, এখানে মানবাধিকার মানবাধিকার আমরা লঙ্ঘন হচ্ছে না, ঠিক আছে, এখানে জবাবদিহিতা আছে, হ্যাঁ, স্বচ্ছতা আছে, আমরা ডিজিটালাইজেশন করতেছি, তো আমরা ভালো কাজ করতেছি। সো আমার কিন্তু এখানে একটা বার্গেনিং চিফ হিসেবে আমরা এই জিনিসগুলোকে, বা বার্গেনিং টুল হিসেবে আমরা এই জিনিসগুলোকে ইউজ করতে পারতেছি, ঠিক আছে। সো তখন কিন্তু আপনি টেবিলে বসে নেগোসিয়েশনের মতো জায়গাটায় আসতে পারেন, ঠিক আছে, যে আমরা তো আমাদের ওয়ার্ল্ডের জন্য বা আমাদের মানুষদের জন্য এই কাজগুলো করতেছি, তাহলে, এবং সেই সাথে সাথে আমরা ঋণও পরিশোধ ঠিকঠাক মতো করতে পারতেছি, তো আপনারা আমাদেরকে কেন আহ এই জিনিস সুবিধাগুলো আপনি দিতে পারবেন না, ঠিক আছে। সো এই জায়গাগুলো আপনার একটু একটু চিন্তা করে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওকে, এই যে দেখেন, এই যে যেটা নিয়ে কথা বললাম, এটা কি আসলে আশীর্বাদ নাকি ফাঁদ, ঠিক আছে। এটা আসলে, এটা একটা ডিবেটেবল বিষয়, এন্ড এটা ওয়ার্ল্ডস ডিবেটেও এটা নিয়ে বিতর্ক হয়েছে, ঠিক আছে, এবং আমাদের আমাদের দেশের যে সকল বিতর্ক প্রতিযোগিতা হয় এখানেও এগুলা নিয়ে বিতর্ক হয়, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ে একেবারে দরিদ্র দেশ, হ্যাঁ, মানে এই ঋণের ফাঁদে পড়ে, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে আহ একেবারে মানে এটার পজিটিভ নেগেটিভ অনেক কথা আপনি পাবেন, দুই সাইড থেকেই আপনি অনেক কথা পাবেন, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তো ঘটনা হচ্ছে গিয়ে, যেমন এখানে একটা উক্তিই দিছে, বিশ্বের দরিদ্র দেশগুলোর উন্নয়ন সংক্রান্ত নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য আইএমএফ খলনায়ক। হ্যাঁ, তাহলে আপনি যদি এটা অ্যান্সারটা অনেকটা এরকম দেন, এটা আসলে ফাঁদি, ঠিক আছে, হ্যাঁ, একেবারে এটা দ্বিতীয় বিশ্ব পরবর্তী বা এই আধুনিক বিশ্বে এখন তো আর কেউ কারোর সাথে তেমন পিস্তল নিয়ে যুদ্ধ করতে যায় না, যদিও আমরা রাশিয়া ইউক্রেন ওয়ার দেখতেছি, আরো অনেক কিছু দেখতেছি, তারপরেও আপনাকে এই সাম্রাজ্যবাদী ধারণাটা, হ্যাঁ, আপনাকে আরেক দেশের উপর প্রভাব বিস্তার করে রাখাটা, সেটা কিন্তু এই ঋণের ফাঁদে, হ্যাঁ, ঋণের ফাঁদের মাধ্যমে একেবারে পশ্চিমা হাই ভোল্টেজ দেশগুলো তারা কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। এই ভাই, তারিক ভাই, এটা আমি মনে হয় লাস্ট ক্লাসে বলছি, আপনি নিজের একটা অপিনিয়নই দিতে পারেন, আপনি নিজে মাঝামাঝি অ্যান্সারও দিতে পারেন, দুইটাই করতে পারেন। হুম, এই তো এটাই তো বলছি, বাংলাদেশ কিন্তু তো দরিদ্র দেশ না, তাই আমাদের ঋণের ফাঁদে পড়ার কথা না, ঠিক আছে, এই ব্যাখ্যাটাও দিছিলাম। এরকম একটা ব্যাখ্যা আমাদের কোশ্চেন আসছিল তখন, আপনি এটা অ্যানালাইসিস দিয়ে নিতে আসবেন, হ্যাঁ, নব্য উপনিবেশবাদ, ঠিক আছে। তো এই তো যেটা হচ্ছে অর্থনীতিকে কেন্দ্র করে হয়। ওকে, এই যে বাংলাদেশের ঋণ চাওয়ার কারণে তো বুঝতেছি নি কেন ঋণ চাওয়ার কারণ। ঋণ চাওয়ার কারণ হচ্ছে আমাদের হাতে একটা, প্রথমত হচ্ছে টাকা নাই। টাকা নাই কেন? টাকা নাই কেন হচ্ছে একটা কোভিড গেছে, একটা বিশাল সময় ধরে কোভিড গেছে, অর্থনৈতিক মন্দা গেছে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, হ্যাঁ, ব্যবসা কমে গেছে, সেই সাথে সাথেই শুরু হয়েছে আপনার হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার, যার ফলশ্রুতিতে আপনার খাবার টাবার আনতে পারেন নাই, আপনাদের বৈদেশিক যে বাণিজ্যের যে জায়গাটা সেই জায়গায় হয় নাই। তারপর হচ্ছে এই রাশিয়া ইউক্রেন ওয়ার জন্য কি কি হয়েছে আপনার, একেবারে মেইন যে জ্বালানি সংকটটা আছে, হ্যাঁ, এই জ্বালানি সংকটের ফলশ্রুতিতে আপনার যে জিনিসটা হয়েছে, আপনার আমাদের জ্বালানির দাম অনেক বেড়ে গেছে, যার ফলশ্রুতিতে এখানে ডলার ক্রাইসিসে আমরা পড়ছি, ঠিক আছে। সো এর জন্য আমাদের আসলে তো সবকিছুই ডলার দিয়ে হচ্ছে, তাই আমাদের আসলে এখানে আইএমএফ এর ঋণটা একটু দরকার আমাদের, হ্যাঁ। হুম হুম হুম। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের এটা দরকার। সো দেখেন ঘুরে ফিরে মনে হয় এই কারণগুলোই থাকবে, ঠিক আছে। রাশিয়া ইউক্রেন ওয়ার, বাণিজ্য ঘাটতি, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, চলতি হিসাবের ঘাটতি,
ঠিক আছে? এই হ্যাঁ, এগুলাই আপনি হচ্ছে গিয়ে গুছিয়ে গুছিয়ে লিখবেন। যেমন আপনি জ্বালানি সংকট কোশ্চেনটা লিখছেন, তখন আপনি আনতে পারেন যে এই যে ধরেন রাশিয়া ইউক্রেন ওয়ারে জ্বালানির দামটা ছিল এত, রাশিয়া ইউক্রেন ওয়ারের পর জ্বালানির দামটা হয়ে গেছে এত। ঠিক আছে? হ্যাঁ, তো আপনি একটা পার্সেন্টেজ এত গুণ বাড়ছে বা এত ইয়া, ঠিক আছে, এটা আপনার একটা পেপার থেকে কাটিং করে নিয়ে নিতে পারেন, তাহলে আপনার যে অ্যান্সার করাটা ইজি হবে। হ্যাঁ, তারপরে এই যে এখানে মূল্যস্ফীতি, যেমন এখানে একটা কোট আমার মনে ছিল, এটা তো আমার 43-44 রিটার্ন দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেটা কোটটা অনেকটা এরকম যে প্রথম একটা পেপার থেকে কোটটা এনে ছিল যে বিশ্বের এত বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। হ্যাঁ, এটা লিখে আপনি কোডটা লিখে আপনি যে কোন পেপার থেকে লিখছেন এটা আপনি দিয়ে দিলেন। ঠিক আছে? সো এই টাইপের একটা আপনার পয়েন্টও থাকলো, ওই পয়েন্টের একটা রেফারেন্সও দেওয়া থাকলো। ঠিক আছে, তখন আপনার জিনিসটা হচ্ছে গিয়ে একটু বিশ্বাসযোগ্য হবে, সেই সাথে সাথে এটা গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে। ওকে। তারপর বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর পার্থক্য। ঠিক আছে, এটা হচ্ছে উন্নয়নের সহায়তা করে, আর এটা হচ্ছে মুদ্রা ব্যবস্থা। হ্যাঁ, ওকে। পেপারের নাম যদি আপনার মনে থাকে তাহলে আপনি লিখবেন আর কি। আমি দুইটা পেপারই পড়তাম, ডেইলি স্টার আর হচ্ছে প্রথম আলো, সো ওই দুইটাই হচ্ছে গিয়ে লিখতাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আম, হুম, এই তো এখানে পার্থক্যগুলো আছে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে, এইবার এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেরও আপনি যাই ব্যাংক বলেন তাদেরও ঋণ থাকবে, মূলধন বিনিয়োগ থাকবে। ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়ন থাকবে, কৃষির উন্নয়ন থাকবে। ওই যে আপনি যদি দেখেন, আপনি যদি সেক্টর দেখেন, সেক্টর আপনার কি আছে, অর্থনৈতিক, ঠিক আছে, অর্থনৈতিক, তারপর হচ্ছে কি আপনার রাজনৈতিক, হ্যাঁ, রাজনৈতিক, ঠিক আছে, অর্থনৈতিক, রাজনৈতিক, তারপর আপনার সামাজিক। ঠিক আছে, আপনি এটা ধরে ধরে পয়েন্ট দিয়ে আসতে পারবেন। সামাজিক, তারপরে আর কি হইতে পারে, সামরিক। ঠিক আছে, সামরিক, হ্যাঁ, তারপর হচ্ছে প্রযুক্তিগত হইতে পারে, প্রযুক্তিগত। হ্যাঁ, এবং এখন ওয়ার্ল্ডে এমন একটা কিছু হয়ে গেছে, কোনো কিছু হইলেই পরিবেশের একটা ইস্যু, এটার সাথে সবারই কনসার্ন হয়, কেউ মানুক অথবা না মানুক। যতই আমরা ইয়া করি, যতই আমরা হচ্ছে গিয়ে পরিবেশ নিয়ে কথা বলি, মানার ক্ষেত্রে তো আমরা মানি না। সো এই জিনিসগুলাই দেখবেন, এই পয়েন্টগুলো আপনি ঘুরে ফিরে আপনার সব জায়গায় আসতেছে। সো আপনি যখন পড়বেন, পড়ার সময় খেয়াল রাখবেন এই টপিকটার অর্থনৈতিক দিকগুলা কি, ঠিক আছে, এই টপিকটার রাজনৈতিক দিকগুলা কি, তাহলে আপনার অর্থনৈতিক দিকগুলো আপনার খুব মনে থাকবে। ঠিক আছে, তারপর সামাজিক দিকগুলা কি, সোশ্যাল ইম্প্যাক্ট এখানে কি পড়তেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনার হচ্ছে গিয়ে ইয়া থাকবে। যেমন ধরেন আমি একটা পদ্মা সেতুর কোশ্চেন দিয়ে অ্যান্সার করি। ঠিক আছে, সামরিক তো সব ক্ষেত্রে না, তবে সামরিকটা কিছু কিছু ক্ষেত্রে লাগবে। যেমন হচ্ছে কি আপনার রাশিয়া ইউক্রেন ওয়ারের, হ্যাঁ, সামরিক পাওয়ারটা আপনি আনতে পারেন। ঠিক আছে, তো এখানে সামরিক ভাবে আপনার হচ্ছে গিয়ে আহ সুপার পাওয়ার গুলা, ইউএস এর মতো সুপার পাওয়ার গুলা তারা হচ্ছে গিয়ে অস্ত্র দিচ্ছে যুদ্ধ করার জন্য আপনার ইউক্রেনকে। ঠিক আছে, তো এটা তো একটা সামরিক পদক্ষেপ। ঠিক আছে, অন্য দিক দিয়ে আবার রাশিয়া তাদের এর সাথে চুক্তি করে, হ্যাঁ, এই সামরিক খাতে তারা হচ্ছে এই ফাইটার প্লেন বা সামথিং এগুলা নিচ্ছে। ঠিক আছে, ওকে, চলেন হচ্ছে আমরা তারপর হচ্ছে কি আগাই। সো এখানে যেটা বললাম যে অর্থনৈতিক পয়েন্ট গুলা কি, হ্যাঁ, রাজনৈতিক পয়েন্ট গুলা কি, সামরিক পয়েন্ট গুলা কি, এটার সেগমেন্টে কি কি জিনিস আসতে পারে, সেই অ্যানালাইসিসটা হচ্ছে গিয়ে আপনার থাকা লাগবে। ওকে। আচ্ছা, এডিবি স্বাস্থ্য সহায়তা দেয়, হ্যাঁ, দারিদ্র্য দূরীকরণে হচ্ছে গিয়ে তারা সহায়তা করে। ভাই দারিদ্র্য দূরীকরণে এটা হচ্ছে সবচেয়ে মেইন। আপনি একটু যদি দেখেন এমডিজি, হ্যাঁ, এসডিজি, ঠিক আছে, সবগুলাই কিন্তু ওয়ার্ল্ডকে একটা দারিদ্র্য মুক্ত, হ্যাঁ, একটা ওয়ার্ল্ড করার হচ্ছে গিয়ে অভিপ্রায় নিয়ে হচ্ছে গিয়ে আসছে। হ্যাঁ, এবং এটার প্রথমটাই হচ্ছে গিয়ে এটা, তারা যতই শোষণ করুক না কেন, যতই এমন কাজকর্ম করুক না কেন, যাতে ওয়ার্ল্ড যেই অবস্থায় যাক না কেন, বাট হচ্ছে তাদের মেইন কনসার্ন থাকে এই দরিদ্র দূরীকরণের যে কনসার্নটা, সেটা। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। ঠিক আছে, এটা নিয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা স্টেটমেন্ট দিছে। হ্যাঁ, এই এনডিবিতে তো বাংলাদেশ আছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনডিবিতে আছে। সো এইটা নিয়ে স্টেটমেন্ট হয়েছে কখনই যে বাংলাদেশ আসলে ব্রিক্সে যুক্ত হবে কি হবে না। হ্যাঁ, সো এটা নিয়ে যেহেতু এনডিবিতে আমরা অলরেডি ঢুকছি, সো এটা একটা প্রসেসে আছে। হ্যাঁ, এটা আমাদের জন্য বেটার হবে কি হবে না, এটা নিয়ে হচ্ছে গিয়ে কথা।
সো যাই হোক, এটাকে আইএমএফ এর বিকল্প ধরা হয়। হ্যাঁ, এবং এই যে ব্রিক্স এর বলয়টা আমরা বলতেছি, যেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা, ঠিক আছে, চীন, এই ব্রিক্স এর বলয়টা কিন্তু আস্তে আস্তে অনেক উন্নত হচ্ছে। এবং আমাদের যে ডলারের, যেটা ক্লাসের শুরুতেই বলছি, ডলারের আধিপত্যকে কমানোর জন্য তারা কিন্তু কারেন্সি বাস্কেটের থিমটা নিয়ে আসছে। ঠিক আছে, যেখানে আপনি অনেকগুলো মুদ্রা থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় মুদ্রা দিয়ে আপনি বিনিময় করতে পারেন। সো এই ধরনের মাধ্যমে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন। তাহলে দেখেন, আপনি কিন্তু পড়তেছেন একটা জিনিস, বাট এখান থেকে কিন্তু আপনার কনসেপচুয়াল অনেক কোশ্চেন আসতে পারে। ডি ডি ডলারাইজেশন বলতে কি বুঝি, হ্যাঁ, তারপরে বাংলাদেশ আপনার ব্রিক্সে যোগদান করা বাংলাদেশের পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা কিভাবে দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা হচ্ছে বা মাল্টিপোলার ব্যবস্থা হচ্ছে, হ্যাঁ, এটা আপনি ব্যাখ্যা দেন। তখনও কিন্তু আপনার ব্যাখ্যাগুলা এই ব্যাখ্যাগুলাই আসবে। ঠিক আছে, যে এগুলো আসলেই যে দ্বিমেরু বিশ্বের দিকে আমরা যাচ্ছি এভাবে এভাবে। ওকে, সো আইএমএফ এর বিকল্প ব্রিক্স ব্যাংক, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসতেছে। এখন দেখেন, আমরা কিন্তু লাস্ট ক্লাসে এই জিনিসটাও নিয়ে কথা বলছিলাম যে ওই যে কি জানি আমাদের বিআরআই প্রজেক্ট, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ঠিক আছে, এটা কিন্তু চীন দিয়ে আসছে। এবং আপনি যদি ব্রিক্স এর একটা কান্ট্রি দেখেন, ব্রিক্স এর লিডিং কান্ট্রিটা কিন্তু চীন। চীন লিড করতেছে। তাহলে দেখেন, আপনার বিআরআই প্রজেক্ট আছে, আপনি এখানে একটা ব্যাংক করছেন, ঠিক আছে, এবং আপনার এখানে এশিয়ান হাইওয়ের মাধ্যমে একটা কানেক্ট করার চেষ্টা আছে। দ্যাট মিনস এই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা কিন্তু একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, হ্যাঁ, ব্রিক্স এর মাধ্যমে, ঠিক আছে। এবং সুপার পাওয়ার সাথে যে ইউএসএ যে বলয়টা আছে, তাদের সাথে কিন্তু টক্কর দেওয়ার চেষ্টা করতেছে। সো এখানে কিন্তু এটা রাজনৈতিক, যেমন এটার একটা চাল আছে, এটা শুধু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা কিন্তু ওয়ার্ল্ডটাকে বাইপোলার ওয়ার্ল্ড বা মাল্টিপোলার ওয়ার্ল্ডের তৈরির মাধ্যমে এটা রাজনৈতিক প্রভাবটাও কিন্তু আপনি লক্ষ্য করতে পারতেছেন। ঠিক আছে, সো এই ছিল এই আইএমএফ, হ্যাঁ, এটা হচ্ছে এনডিবি। ওকে, সো এই তো। তো এখানে আপনার এই ইনফোগুলা থেকে এটার আর্গুমেন্ট বেস গুলা, হ্যাঁ, বা এটা আর্গুমেন্ট বেস গুলা, এটার পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, কোনো কিছুরই আপনার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, এই জিনিসগুলা নিয়ে আপনি একটু আলোচনা করতে পারবেন। একটা মিনিট তোমাদের থেকে একটু বিরতি নিচ্ছে, 1 মিনিট। ওকে, আমাদের 1 মিনিট শেষ। 1 মিনিটের পর আমরা আবার চলে আসছি। 1 মিনিটও হয় নাই যেহেতু। ওকে, হুম, যেহেতু আমরা বলতেছি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের থিওরিটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট এটাই যেটা বললাম, যেটা হচ্ছে একটা রাজনৈতিক যেই জায়গাটা, হ্যাঁ, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন কিন্তু হচ্ছে। হ্যাঁ, এখানে অর্থনৈতিকটা হচ্ছে মুখ্য, বাট এটার সাব অর্ডিনেট জায়গাগুলো থেকে রাজনৈতিক প্রভাব আছে। সেই সাথে সামাজিক প্রভাবগুলো যদি তুমি বলো, সামাজিক প্রভাবগুলা কি থাকবে? সামাজিক প্রভাবগুলো থেকে থাকবে এই যে ভাই ঋণ দিচ্ছে, ঋণ দেওয়ার মাধ্যমে কি হচ্ছে আপনার, আহ এই যে দারিদ্র বানানটা মনে ঠিক লিখছি, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে এটা ভূমিকা লাগতেছে, মানুষের জীবনযাত্রার মান, ঠিক আছে, জীবনযাত্রার মান বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, জীবনযাত্রার মান বৃদ্ধি হচ্ছে। সেই সাথে সাথে তুমি যদি এইটার সোশ্যাল ইম্প্যাক্ট গুলা নিয়ে চিন্তা করো, হ্যাঁ, সোশ্যাল ইম্প্যাক্ট, হ্যাঁ, এখানে ইকোনমিক, এই যে একটু আগে বিআরআই প্রজেক্টের কথা বলছি বা এশিয়ান হাইওয়ের কথা বলছি, ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু অবকাঠামোগত উন্নয়নের যে জিনিসগুলা সেগুলা হচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু আপনার সবকিছুর জন্যই আপনি নিয়ে আসতে পারবেন, সুন্দর পয়েন্ট করে আপনি তুলে ধরতে পারবেন। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ভেরি গুড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, এই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, এসএফপি, ঠিক আছে, আম, এইটার মাধ্যমে ওই যে একটু আগে যে বলছি, যে হচ্ছে গিয়ে ব্যবস্থা, যে ব্যবস্থাগুলো আইএমএফ ঋণ দেয়, ঠিক আছে, তো ওইটার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও, যারাই ঋণ দেয় না কেন সবার ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে দেখা যায়। ঠিক আছে, সো এই বিষয়গুলো একটু মাথায় রাখেন। এটাই, হ্যাঁ, AIIB, ঠিক আছে, এই কোশ্চেনটা একটু কম গুরুত্বপূর্ণ আমাদের, আপনার যেখানে পরীক্ষায় রিটেন, হ্যাঁ ভাই, রিটেনে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার মাথায় যদি মনে হয় এই 8টা টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, 4টা কোশ্চেন, আপনি শিওর থাকেন 8টা থেকে 4টা কোশ্চেনই আসবে। মানে আপনি যে 8টা টপিক
ঠিক করছেন, ওইখান থেকে 4টা টপিক থেকে কোশ্চেন আসবেই। এখানে বিসিএস খুবই একটা প্রেডিক্টেবল পরীক্ষা, রিটেন। হ্যাঁ, এই টপিক গুলো থেকে কোশ্চেন আসতে পারে। তো ওই টপিক গুলো থেকে আপনার একেবারে প্রপার একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, একেবারে প্রপার একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। সো এইখানে আপনার ওই যে আইএমএফ এর কথাটা বললাম ওইটা, হ্যাঁ, এই এআইআইবি এটা তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হ্যাঁ, আর একটু দেখেন যেটা হচ্ছে রিসেন্ট বা সমসাময়িক সময়ে যেগুলো নিয়ে খুব বেশি কথা হচ্ছে, হ্যাঁ, সেই টপিক গুলা হচ্ছে অনেকভাবে আসে, So এটা একটু কম গুরুত্বপূর্ণ। ওকে, হ্যাঁ হ্যাঁ, কয়েকটা টপিক বলে দিলে তো, এই যে লাস্ট ক্লাসে আমি বলছিলাম আপনার রাশিয়া ইউক্রেন ওয়ার, এটা আপনার আসবেই। এই যে মাত্র এই ক্লাসগুলাই যেগুলো পড়াইছি, এই যে একটু আগে উপরের টপিক গুলার মধ্যে আইএমএফ এর ঋণ পজিটিভ নেগেটিভ, এখান থেকে আপনার প্রবলেম সলভিং হইতে পারে যে আইএমএফ এর ঋণে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য আপনি একটি পলিসি বা নীতিপত্র তৈরি করেন। ঠিক আছে, বা আইএমএফ এর ঋণে বাংলাদেশ, মানে কোশ্চেনের থিমটা অনেকটা এরকম হতে পারে যে আইএমএফ এর যে ঋণটা নিয়েছে আপনি একটা, এই ঋণে যাতে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, এটার জন্য আপনি একটা পলিসি দেন, আপনার পলিসি দিতে পারেন। ঠিক আছে, সো জিনিসটা কিন্তু একই, আপনি একটু ঘুরাইয়া বলতেছেন আর কি, এইটা করা যেতে পারে, হ্যাঁ, এটা আমরা করতে পারি। তখন কোশ্চেনের লেখার প্রসেসটা হচ্ছে অনেকটা ওই রকম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এই যে ব্রিক্স নিয়ে ভাইয়া অনেক কথা বলছি, যেমন এই ব্রিক্স এর টপিকটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে একটু আগে বলছি কারেন্সি বাস্কেট। ঠিক আছে, হ্যাঁ, একটু আগে বললাম কারেন্সি বাস্কেট। ঠিক আছে, কারেন্সি বাস্কেটের থিমটা, ঠিক আছে, এই থিমটা অনেকগুলা কারেন্সি থাকবে আপনার। ঠিক আছে, একটার মধ্যে মুদ্রা বিনিময় হবে, হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশও তো ইন্ডিয়ার সাথে করা শুরু করছে। ঠিক আছে, ওইটা ওকে। ব্রিক্স পারস্পরিক অবস্থার উন্নতি, হুম, ঐক্যমত ঐক্যমত প্রকাশ করা, ব্রাজিল রাশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সমস্যার সমাধান। ওকে, ঠিক আছে, এই আচ্ছা, আহ দক্ষিণ আফ্রিকাকে সংগঠনের জন্য 4টি দেশের একই কাতারে রাখা আছে। ওকে, অভিন্ন ভূ রাজনৈতিক স্বার্থ, মানে এগুলো আপনার নর্মাল পয়েন্ট। ঠিক আছে, এই, তাহলে দেখেন এবার আমরা একটা ভার্সেস খেলা খেলবো। ভার্সেস খেলা কি, আপনি এখানে ব্রিক্স দেখছেন, ঠিক আছে, এখন আপনি এখানে দেখবেন হচ্ছে G7, যেখান থেকে আগে যেটা G8 ছিল রাশিয়ারে বাদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, G7 হয়েছে। এই G7 কান্ট্রি গুলা, এই যে দেখেন, হুম, 1 2 3 4 5 6 7, এই যে টাটা বাই বাই। ঠিক আছে, সো এই 7টা কান্ট্রি, সো এই 7টা কান্ট্রি G7 এ আছে। তাদের মতাদর্শের বিরুদ্ধে একটা কান্ট্রি ছিল রাশিয়া, ওরা তাদেরকে ক্রস করে দিছে, তাহলে এইটা কিন্তু একটা পোল। ঠিক আছে, আপনি কোনো একটা স্যাংশন ইউএসএ থেকে পাইছেন, মানে ওই স্যাংশনটা আপনি ফ্রান্স থেকে পাবেন, বা আপনার ইউকে থেকে ওই স্যাংশনটা আসবে। ঠিক আছে, জিনিসটা মোটামুটি এইভাবেই রান করে। তো আপনি দেখেন এখানে একটা পোল, দ্যাট মিনস G7 পোল, সুপার পাওয়ারের ভার্সেস আরেকটা পোল কি, ব্রিক্স। ঠিক আছে, আরেকটা পোল হচ্ছে ব্রিক্স। ওকে, সো আপনি এই টাইপের হচ্ছে গিয়ে জিনিসগুলো একটু মাথায় রেখা পড়েন যে ওয়ার্ল্ড পলিটিক্সটা আসলে একটা খেলার মতো, খেলাটা আসলে কিভাবে হচ্ছে, হ্যাঁ, এবং মাঝে মাঝে মোড়টা বদলায়, ওই মোড়ে আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক আছে, এই G7, হ্যাঁ, এখানে হচ্ছে কি ওরা অনেক কথা বলে, করোনার সময় টিকা দিবে, অমুক দিবে, তমুক দিবে। ঠিক আছে, সো এই টাইপের তারা অনেক অনেক, আমরা ওয়ার্ল্ডের, হুম আমরা ওয়ার্ল্ডের গার্জিয়ান, হ্যাঁ, এই কথাগুলা বলে। তারপর তারা বলে কিভাবে চীনকে ডোমিনেট করে রাখা যায়, চীন যেন না উঠে সেই ব্যবস্থা নেয়, যেভাবে রাশিয়া, হ্যাঁ, তাদের বাস্তবায়ন না করতে পারে। ঠিক আছে, So, এই টাইপের যা সকল আপনার চুক্তি আছে, এই চুক্তিগুলা হচ্ছে গিয়ে, বা এই ধরনের হচ্ছে গিয়ে জিনিস কাজগুলা করা হয় হচ্ছে গিয়ে আপনার G7 প্রকল্পের মাধ্যমে। হ্যাঁ, ধরেন ব্রিক্স এর উল্টা কাজগুলাই হচ্ছে গিয়ে তারা করবে, যাতে ব্রিক্স হচ্ছে গিয়ে সামনের দিকে না যাইতে পারে। ঠিক আছে, আপনার আম, এখানে দেখেন এই যে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, এটা হচ্ছে লাস্ট যেটা ছিল ওইটা। দেখেন, এই যে দেখেন, বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, B3W, এটা কি, চায়নার BRI প্রজেক্টের এগেনস্টে তারা কাজ করতে চায়। ঠিক আছে, এই, হ্যাঁ, ওকে, আচ্ছা, D8, D8 হচ্ছে এই যে ডেভেলপমেন্ট 8, যে কয়টা 8টা দেশ আছে। ঠিক আছে,
সো চেষ্টা করবেন এই দেশগুলোর নাম মনে রাখতে পারার, বা মনে রাখতে না পারলেও আপনি 3-4টা দেশের নাম দিয়ে বলবেন ইত্যাদি। ঠিক আছে, কয়েকটা দেশের নাম আসলে কোশ্চেন গুলো আসলে উল্লেখ করা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে ব্রিক্স এর ভারতের ভালো একটা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে কি ভাই, ইন্টারন্যাশনাল পলিটিক্সটা রান করে আসলে স্বার্থকেন্দ্রিক। হ্যাঁ, যার যার সাথে স্বার্থ আছে তার সাথেই হচ্ছে গিয়ে সে সম্পর্ক করে। দেখেন, আপনি একটু ভেবেচিন্তে দেখেন। হ্যাঁ, আমরা যে এরা ইউএসএ চায়না পোলের কথা বলতেছি, দুইটা আলাদা। আপনি বিজনেসটা দেখেন, ইউএস এর সাথে ম্যাক্সিমাম বিজনেসই হচ্ছে গিয়ে একটা বিশাল ভ্যালুয়েশনের বিজনেস হচ্ছে গিয়ে আপনার চায়নার সাথে। তাহলে তারা কেন বিজনেস করে? হ্যাঁ, আবার দেখেন এই যে রাশিয়া, জার্মানি, হ্যাঁ, হ্যাঁ, এরপরে হচ্ছে ইউরোপের যে দেশগুলা, রাশিয়ার কিন্তু মেইন জ্বালানি গুলা সেল হইতো কিন্তু ওই জায়গাগুলাতেই। তাহলে তারা দুইটা পোল, কিন্তু তারাও কি জিনিসটা হচ্ছে কি এইভাবেই রান করে যে আপনার আসলে আরেকটা দেশের সাথে কোন নেগোসিয়েশনটা দরকার। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন ভাই, আপনার কিন্তু এই যে ব্রিক্সে আপনার ইন্ডিয়া আছে। ঠিক আছে, ইন্ডিয়ার সাথে কিন্তু চীনেরও অনেক দ্বন্দ্ব আছে। আপনার কাশ্মীর ইস্যু নিয়ে দ্বন্দ্ব আছে, এই অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব আছে। আবার দেখেন আপনার এই ইন্ডিয়ার সাথে কিন্তু আপনার হচ্ছে আহ ইউএস এর আপনি যদি দেখেন, হ্যাঁ, ওরা আবার সম্পর্ক যুক্ত আছে কোয়াডের। এই কোয়াড আবার কি? কোয়াড আবার হচ্ছে কি একেবারে চীনের এগেনস্টের জিনিস। ঠিক আছে। সো ইন্ডিয়ার খেলাটা কি এখানে? আপনি যদি ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে আপনি কোশ্চেনটার অ্যান্সার দেন, তাহলে ইন্ডিয়া একটা বার্গেনিং টুল হিসেবে দুই পক্ষকেই ব্যবহার করতেছে। ঠিক আছে, যার ফলশ্রুতিতে সে ইউএসএ থেকে ফায়দা নিবে। হ্যাঁ, যে আমি তো চীনের সাথে এটাই আছে। আবার চীনের সাথে ফায়দা নিবে যে আমার কিন্তু কোয়াডের সাথেও আমি আছি। সো আমাকে তুমি ভ্যালু দাও। ঠিক আছে। হ্যাঁ, এবং তখন আপনার টেবিলে কিন্তু ব্রিক্স এর টেবিলে ইন্ডিয়ার যেই মূল্যবান বক্তব্যটা, সেটা আরো বেশি মূল্যবান হয়ে যায়। সেম ভাবে আপনি যখন ইন্ডিয়া হিসেবে আপনি যখন ইউএস এর সাথে কোনো নেগোসিয়েশনে যাবেন, তখন আপনি তাকে এই থ্রেটটা দিতে পারবেন, আমি কিন্তু চায়নার সাথে এই জিনিসগুলোর সাথে আছি। ঠিক আছে, সো আমাকে তুমি ভ্যালু দাও। সো নিজের, হ্যাঁ, ওয়ার্ল্ড পলিটিক্সটা অনেক বড় মিস্ট্রি, ভালো খারাপ বলেন নাই, ভালো একটা কথা বলছেন। সো নিজের ভ্যালুয়েশনের জায়গায় ইন্ডিয়া এই কাজটা করতেছে। ঠিক আছে, সো এটাই। ওকে, আপনারা যাদের পররাষ্ট্র ফার্স্ট চয়েস, আমার তো ছিল না, পররাষ্ট্র যাদের ফার্স্ট চয়েস, তো তারা আপনারা আহ, আহ, আপনার হচ্ছে গিয়ে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, ওনার নিজস্ব টুইটারের অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা একটু ফলো দিয়ে রাখতে পারেন বা ইয়া দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, যেমন আপনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পেজটা আছে সেটা ফলো দিয়ে রাখতে পারেন, ওইখানে অনেক ভালো ভালো জিনিস দেয়। ঠিক আছে, ওইটা ফলো দিয়ে রাখলে ওই যে আপনার কোর্টের যে বিষয়টা, আপনি কোন কোর্ট দিবেন কি দিবেন, হ্যাঁ, একেবারে ডিরেক্ট উদ্ধৃতি করতে পারবেন। ঠিক আছে। এই আরেকটা সাজেশন দেই, সেটা হচ্ছে আপনাদের বিশেষ দিবসগুলোতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাণী দেয়। এটা আমি জানি না আপনার খেয়াল করছেন নাকি, একেবারে বাণী দেয়। সো আপনি ওই বাণীগুলো একটু পড়তে পারেন, পড়ে আপনি কিছু ইম্পর্টেন্ট ইনফোগুলা কালেক্ট করতে পারেন এবং ওইটা গ্যাদার করে আপনার খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। ঠিক আছে। তো এই তো এই সহযোগিতার এই যে অনেকগুলা বিষয় আছে, হ্যাঁ, এই ঘুরে ফিরে সবকিছু একই। হুম। ওকে। এই তো, তারপর হচ্ছে এইটার সম্মেলনে কি হয়েছিল, G77, এগুলো একটু খুবই লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু কম গুরুত্বপূর্ণ টপিক গুলোর মধ্যে হচ্ছে এটা G77 গ্রুপ। ঠিক আছে। এই ওকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম, হ্যাঁ, এগুলা এই কাজ করে এবং তাদের ইম্পর্টেন্সটা বাইরে গেছিল অ্যাকচুয়ালি হচ্ছে করোনা কোভিড কালীন সময়ে। ঠিক আছে। এই তো দেখি, এরপর দেখেন এখানে বিগত সালে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি আলোচনা, হ্যাঁ, 40-এ আসছিল। ব্রিক্স কি, এটি কবে কিভাবে প্রতিষ্ঠিত হয়, দেশসমূহ কি, ব্রিটেন সংগঠন, হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, D8 এর দেশগুলোর নাম লেখো। দেখেন এটা আগের কোশ্চেন। হ্যাঁ, অ্যানালাইসিস ভিত্তিক কোশ্চেন গুলো এর পরবর্তীতে আসছে। ঠিক আছে। তো এই তো, সো এই পার্টটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত। তো আমরা এখন একটা 5 মিনিটের ছোট্ট একটা ব্রেকে যাই। সো আপনারা একটু 5 মিনিটে আপনাদের যে সকল প্রয়োজনগুলো আছে সেগুলো মিটে আসুন। এখন হচ্ছে 8টা 7 বাজে, আমরা হচ্ছে ইনশাল্লাহ 8টা 13-র দিকে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, ব্রেকের পর আবারও আপনাদের সাথে দেখা হবে।
ওকে, বিরতির পর আপনাদের সাথে আবারও দেখা হয়ে গেল। ওকে, এই পার্টটুকু আসলে মোটামুটি সংক্ষিপ্ত। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা অন করে দেখি। হুম, কি অবস্থা, কেমন আছেন? ওকে, আজকে আমি উত্তরণে যেখানে ক্লাস নেয় ওখান থেকে ক্লাস নিচ্ছি। গতকালকে হচ্ছে আপনাদের সাথে যে ক্লাস নিয়েছিলাম ওইটা হচ্ছে গিয়ে বাসা থেকে নিয়েছিলাম। তো তখন হচ্ছে কারেন্ট যাওয়া বা নেটওয়ার্কের একটা ইস্যু হয়েছিল। এটা আজকে ইনশাল্লাহ হওয়ার কথা না, কারণ এখানে খুবই ভালো ইন্টারনেট ব্যবহার করা হইতেছে। ওকে, আচ্ছা, আরেকটা কথা, এই ক্লাসের এই পার্টটুকু শুরু করার আগে যে আপনাদের সাথে তো আমি যে ক্লাসটা নিলাম, ওইটার পরীক্ষাটা কি দেওয়া হয়েছে নাকি পরীক্ষা আমার মতো আপনারা ফাঁকিবাজ এই 12টা বাজার আগে পরীক্ষা শুরু করি? মানে হচ্ছে যে লাস্ট টাইমে কি মানে পরীক্ষাটা কি দিছেন? সেটা যদি একটু বলতেন। পরীক্ষা দেওয়ার সময় তো মনে হয় আজকেই দিছি। মিলন ভাই পরীক্ষা দিছে, ভেরি গুড, দিছে। ভাই আমার সাজেশন, আপনারা অ্যাটলিস্ট পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন, আপনি নিজে লেখেন। লেখার পর দেখবেন উত্তরণ থেকে কিছু সলভ শিট দিয়ে দেয় এবং এখানে বলে দেয়, ঠিক আছে, যে আহ, আচ্ছা দিয়েছি বা একটা দিয়েছি, বাট আপনি পরীক্ষাগুলো দিয়েন, দিলে উপকার হবে কি, আপনি যে কোশ্চেনটা বানায় বানায় লিখবেন, হ্যাঁ, তাহলে আপনি ওই কোশ্চেনের সলভটা যখন দেখবেন তখন আপনার ওই জিনিসগুলো মনে থাকবে যে আচ্ছা আচ্ছা এটার এই এই জিনিসগুলো ছিল। বাট আপনি যদি পরীক্ষা না দেন তখন এটা আপনার জাস্ট নর্মাল পড়ার মতোই থাকবে। আর পরীক্ষা দিলে আপনার এটা হচ্ছে গিয়ে থাকবে, ভালো করে মনে থাকবে। ভাই 25.5 পাইছেন, আপনি ভালো করছেন, ঠিক আছে। নম্বর নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, নম্বর এটা আপনার চিন্তার বাইরে। কম নম্বর পাইতেছেন, এটা চিন্তার বাইরে। আপনি পরীক্ষা দিবেন, লেখা ফাস্ট করা খুব জরুরি। ওকে, ওকে, সো আপনি প্রিপারেশন না থাকলেও পরীক্ষা দিয়েন, ঠিক আছে। লেখা তো কমপ্লিট করতে পারবেন না ভাই, এটাই তো। এখন আপনার পরীক্ষা দিতে দিতে ইনশাল্লাহ একটা সময় লেখা কমপ্লিট হবে। ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে হচ্ছে সামনের দিকে আগাই, দেখি কি হয়। আচ্ছা, এইবার আসি এর পরের টপিকটা, সেটা হচ্ছে গিয়ে জলবায়ু, ঠিক আছে। আচ্ছা ভাই, 43 মডেলটা ভালো ছিল। আচ্ছা, লিগ্যাল পেজ 4 পেজ লিখতে পারি, এটা 6-7 পেজে নিয়ে যান, ঠিক আছে। তরুণের সিলেবাস এত বড় না আসলে, বিসিএস এর সিলেবাসটাই ভাই বড়। আপনি শেষ করেন, তারপর যখন আবার আপনি সাবজেক্ট ফাইনাল দিবেন, হ্যাঁ, বা ওভারঅল পরীক্ষা দিবেন, তখন দেখবেন আপনি আগায় গেছেন, ঠিক আছে। আপনি এটা নিয়ে প্যারা নিয়েন না, আপনি জাস্ট ফ্লোতে থাকার চেষ্টা করেন। ওকে ভাই, জলবায়ু পরিবর্তন এই টপিকটা, একটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আপনি এই টপিকটার একটা ভালো একটা নোট ক্রিয়েট করতে পারেন। কিসের জন্য? আপনার এটা আপনার বাংলাদেশে লাগবে, ঠিক আছে, এটা বাংলাদেশে লাগবে, এটা ইন্টারন্যাশনালের একটা টপিক, ঠিক আছে। হ্যাঁ, যেমন ইন্টারন্যাশনালে, হ্যাঁ, ইন্টারন্যাশনালে আপনার কোপ বলতে কি বোঝায়, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার জলবায়ু বিষয়ক সম্মেলনে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হ্যাঁ, বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, কি কি বলেছেন, ঠিক আছে। এই প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে আপনার আসতে পারে, হ্যাঁ, এটা একটা। তারপরে হচ্ছে গিয়ে জিনিসটা কি, আপনার এখানে ভাই শিওর শর্ট থাকেন, এটা নিয়ে রচনা অলওয়েজ অনেক ইম্পর্টেন্ট। এখন ধরেন আমি বিসিএস এর জন্য এটা আমি এমন ভাবে পড়ছিলাম যেন এটা আমি সবকিছুই পারি, ঠিক আছে। এন্ড কোনো একটা বিসিএস এ মনে হয় 41, আমি ভুলে গেছি, কোনো একটা বিসিএস এ ভাই এটা রচনাও আসে নাই, এটা মানে রচনা তো বাংলাদেশ ইন্টারন্যাশনাল কোথাও আসে নাই, এটা নিয়ে ইংলিশের প্যাসেজ আসছে, ঠিক আছে, প্যাসেজ আসছে। তো প্যাসেজের এমন কিছু জিনিস আসছে, মানে এটা আমি এত মানে এটা এটার প্রিপারেশনটা আমার এত ভালো ছিল, যার ফলশ্রুতিতে আমি মানে প্যাসেজটা দেখা হচ্ছে এটা তো আমি জানি, মানে প্যাসেজের কমন থিমটা হচ্ছে আমি এটা ভালো করেই জানি, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করে ফেলেন, হ্যাঁ। আরেকটা কথা হচ্ছে গিয়ে ভাই, আপনাদের মনে হয় যে আমি হচ্ছে ইংলিশ কি করব, হ্যাঁ, ইংলিশ প্যাসেজের জন্য কি প্র্যাকটিস করব, অমুকের জন্য কি প্র্যাকটিস করব। ভাইয়া দেখেন তো, আপনি ধরেন রচনার জন্য ইম্পর্টেন্ট টপিক আছে, ধরেন আপনার পদ্মা বীচ, ধরলাম এটা এরকম একটা আসছে। তারপর হচ্ছে গিয়ে ধরেন রোহিঙ্গা ইস্যু, ঠিক আছে, রোহিঙ্গা ইস্যু এটা এখন একটু কম গুরুত্ব পেয়ে গেছে। ধরেন আমাদের এখন হচ্ছে গিয়ে এই যে আমরা আইএমএফ নিয়ে কথা বলছি, ঠিক আছে। তাছাড়াও কি হইতে পারে, ধরেন
আমরা হচ্ছে গিয়ে এই যে এনভায়রনমেন্ট বা হচ্ছে ক্লাইমেট নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? এই টার্মগুলা আপনি ইংলিশেও পড়বেন কোথা থেকে, বাংলায়ও পড়বেন কোথা থেকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনার ইংলিশের প্যাসেজের জন্য কাজে লাগবে, সবকিছুর জন্যই আপনার কাজে লাগবে। এগুলো হচ্ছে ইউনিভার্সাল টপিক, ঠিক আছে? তারপর উইমেন নিয়ে, ঠিক আছে, আমাদের 41 বিসিএস তো আল্লাহর নামে উইমেন নিয়ে কত নাম্বার যে লেখছি তার ঠিক ঠিকানা নাই। 100 নাম্বারই হচ্ছে গিয়ে আপনার এই নারী নিয়ে লেখছি, ঠিক আছে? রচনা আসছিল আপনার হচ্ছে গিয়ে খুব সম্ভবত আম, বাংলায় রচনা আসছিল 40 নাম্বারের, হ্যাঁ। বাংলাদেশে আসছিল 20 নাম্বারের কোশ্চেন উইমেন নিয়ে, ঠিক আছে? আরো অনেক কিছু ছিল। সো এটা হচ্ছে একটা নারীদের ক্ষমতায়নে মুখ্য ভূমিকা পালন করেছে 41তম বিসিএস, ঠিক আছে? সো এই টপিক গুলার আপনার আলাদা আলাদা ইনফো কোটেশন যেন থাকে, হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিক গুলা। ওকে, এর মধ্যে একটা হচ্ছে জলবায়ু। ওকে, এখন জলবায়ুর ক্ষেত্রে আমি আপনাদের সাথে একটা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা অনেকেই বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ। এটার আমি যখন ছোট ছিলাম বলতে অনার্স লেভেলে ছিলাম, তখন আমার একটা গ্রাফ খুব ভালো লাগছে। সাস্টেনেবল ডেভেলপমেন্টে আমরা কি বুঝি, তো তখন আমি এরকম একটা গ্রাফ, আমি প্রায় পরীক্ষায় যে কোনো কিছুর সাথে যেটা চাইতো এই গ্রাফটা আমি মারার চেষ্টা করতাম, বা গ্রাফটা না তো, এটা ডায়াগ্রাম। হ্যাঁ, এই তিনটা জিনিসের সমন্বয়ে যে জিনিসটা হয় এটা হচ্ছে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ধরেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট তিনটা জিনিস কি? একটা হচ্ছে আপনার সোশ্যাল, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আপনার এনভায়রনমেন্টাল, আরেকটা হচ্ছে কি ভাইয়া ইকোনমিক্যাল, অবশ্যই ইকোনমিক্যাল, ঠিক আছে। এই তিনটা জিনিসের সমন্বয় যদি থাকে তাহলে এই যে ইন্টারসেক্ট পয়েন্টটা, এটাকে আপনি বলতেছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? সো আপনার এই জলবায়ুর জিনিসের ক্ষেত্রেও আপনার যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টটা করতে হয় তাহলে এমন কিছুই করতে হবে যেটা আপনার এনভায়রনমেন্টে কোনো ক্ষতি না করতে পারে, ঠিক আছে, এনভায়রনমেন্টে কোনো ক্ষতি না করতে পারে। সো এনভায়রনমেন্টটা এখন, হ্যাঁ, এই বিংশ শতাব্দীতে এসে এটা সবচেয়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং আমরা আমাদের তো এখন জলবায়ু বিপর্যয় নিয়ে জানি, হ্যাঁ, এবং এটা বিপর্যয় যে মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাচ্ছে সেটা নিয়ে আমরা হচ্ছে জানি। ইভেন ইফ এটা আপনার বিজ্ঞানের জন্য এই টপিকটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ। কি ইম্পর্টেন্ট, যেমন আমাদের পরীক্ষায় আসছিল যে কি জানি সারটারে কি সার বলে, একটা হচ্ছে জৈব সার আর একটা হচ্ছে অজৈব সার, যেটাকে রাসায়নিক সার বলি। ওগুলা ইউজ করার ফলশ্রুতিতে কি ধরনের ক্ষতি হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি কি এই জিনিসগুলাতে আমাদের মাটি, পানি, বায়ুর উপর কি কি প্রভাব ফেলতেছে। তো তখন আপনার ইনফোগুলো যদি একটু প্রোডাক্টিভ হয় তাহলে এই জিনিসগুলো আপনার গুছাইতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, এই যে COP 21, হ্যাঁ, এই যে প্যারিস চুক্তি, যেখানে কার্বন ট্রেডের কথা বলা হয়েছিল, ঠিক আছে ভাই, এই কথাগুলো খুবই 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 হচ্ছে গিয়ে কমন, যেখানে সবকিছু জায়গায় বলা হয় যে শিল্প নির্গমন কমাইতে হবে, এত পার্সেন্টের নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলা হচ্ছে সবকিছুই থাকে। প্রত্যেকটা ইয়াতেই যায় দেখবেন, প্রত্যেকটা কপি এরকম এরকম কিছু বায়বীয়, হ্যাঁ, টেক্সট বুক ওয়ার্ড বা টেক্সট বুক লাইন তারা অলওয়েজ ব্যবহার করে, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে এগুলো অন্যতম। ওকে, সো এখন তো COP 17, হ্যাঁ, মিশরের আল শারমে। সো আপনারা রিটেন পরীক্ষা দেওয়ার আগে যেই কোপটা রিসেন্ট থাকবে, হ্যাঁ, COP 28 কবে হবে আমার জানা নাই, যেটা রিসেন্ট থাকবে ওইটাতে কি হয়েছিল এটা হচ্ছে গিয়ে জানবেন, ঠিক আছে? আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে কিটো প্রোটোকল আসার আগে আরেকটা ইনফরমেশন দেই, যে আমাদের অর্থনৈতিক সমীক্ষা ভাই, এটা যদি কারো কাছে না কিনা থাকে কাইন্ডলি একটু কিনা ফেলেন। এখন অর্থনৈতিক সমীক্ষা কত চলতেছে, মনে হয় 22 না চললে 23 চলবে, ঠিক আছে? এটা কিনে ফেলবেন। দেখেন এখানে প্রত্যেকটা সেগমেন্টেশন আছে। এখানে একটা সেগমেন্ট থেকে আমি একটা জিনিস জলবায়ু নিয়ে লিখে রাখছিলাম, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা, ঠিক আছে? এই টাইপের একটা সেগমেন্ট আছে, অনলাইনে পাওয়া যায়। ভেরি গুড ভাই, কেনার দরকার নাই, তাহলে আপনি অনলাইনে তো পাইলে আলহামদুলিল্লাহ। তবে বইটা থেকে পড়তে আমার ভালো লাগছিল, এখানে দেখবেন এই 25-30টার মতো পয়েন্ট আছে। তা আপনার 25-30টার মধ্যে 7-8টা পয়েন্টও যদি আপনার থাকে ইনফরমেটিভ, হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে ওই এই নাপা গঠন, হ্যাঁ, নাপা, তারপর হচ্ছে কি জানি স্ট্র্যাটেজিক প্ল্যান, মুজিব কিল্লা, ঠিক আছে, এই টাইপের অনেক কিছু আছে, এমন অনেক কিছু আছে যেমন আপনি জীবনের নামও শুনেন নাই। সো এই জিনিসগুলো আপনি আনতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার লেখার মানটা আর একটু ভালো হবে এবং আপনি প্রপার ইনফো পাবেন, ঠিক আছে, গভর্নমেন্টের। ওকে, সো অর্থনৈতিক সমীক্ষাটা আমার কাছে মনে হয় বিসিএস রিটেন পরীক্ষা দিলে আসলে সবার ঘরে একটা থাকা উচিত, 100 টাকাই তো মনে হয়। ওকে, তারপর হচ্ছে পরিবেশ বিষয়ক যে সকল প্রোটোকল গুলা আছে, প্রোটোকল গুলা নিয়ে কথা বলছে, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, হ্যাঁ, অনেক আহ আছে, এই টাইপের আরো অনেক কিছু আছে।
এই যে কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য, ঠিক আছে। আপনার হচ্ছে গিয়ে গ্রিন গ্যাস নির্গমন করা ফেলবে, হ্যাঁ। এই গ্রিন হাউস গ্যাস কি, এটা আপনার ইয়াতে কোশ্চেন আসতে পারে বিজ্ঞানে। তারপর হচ্ছে গিয়ে গ্রিন হাউস গ্যাস কিভাবে ক্ষতি করে, ঠিক আছে, গ্রিন হাউস কিভাবে ফাংশন করে, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার ইয়াতে আসবে, মানে সবকিছুর সাথে ইন্টার কানেক্টেড। আইপিসিসি, হ্যাঁ। আমি কিন্তু এই টাইপের যে ছোট ছোট জিনিসগুলা যেগুলোর আমার নাম জানা আছে ফুল, ঠিক আছে, আমি পুরাটা ইংরেজি লিখতাম, পাশে এইভাবে এইভাবে লিখতাম, ঠিক আছে। এভাবে লিখলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে এটা টিচারদের কাছে একটা ভালো মানে অনুভূতি দেখায় যে ওটা সুন্দর করে লিখছে। মানে আপনি লিখতেছেন একই প্রায় জিনিস সবাই লিখতেছেন, বাট হালকা পাতলা একটু ভ্যারিয়েশনে, হ্যাঁ, আপনার জিনিসটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। আহ, ঠিক আছে, ওকে। ওকে, কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য, ঠিক আছে, এই গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি যেটা হচ্ছে সেটা কমিয়ে ফেলা। কাহিনী মোটামুটি হচ্ছে ওই যে একই। ওকে, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। ওকে, আমাদের 43-এ ইন্টারন্যাশনাল কোশ্চেনটা একটু এলোমেলো করছিল। তখন বলছিল কোশ্চেনটা এরকম যে এই যে ক্লাইমেট চেঞ্জ হয়েছিল এর জন্য সাউথ মানে এই যে বাংলাদেশ এবং যে সার্কভুক্ত দেশগুলো আছে তাদের কি ক্ষতি হবে। কারণ মোটামুটি তো সবারই তো সেম ক্ষতিই হবে, কারণ সার্কভুক্ত মানে বাংলাদেশের সাথে ভারত তো প্রায় কাছাকাছি, হ্যাঁ। তারপর হচ্ছে শ্রীলঙ্কা তো একটা দ্বীপরাষ্ট্রই। তো এই টাইপের কোশ্চেন আসছে, ঠিক আছে। সো একটু ওই যে লাস্ট ক্লাসে বলছিলাম সাউথ এশিয়ার ম্যাপটা জানা থাকে, হ্যাঁ, তখন এই প্রবলেম গুলো নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। ও এখানে আরেকটা বাংলাদেশের ইম্পর্টেন্ট টপিক আছে। কি টপিক ভাই? এই ক্লাইমেট চেঞ্জের সাথে কিন্তু একটা জিনিস ওতপ্রোত ভাবে জড়িত। সেটা কি ভাই? ডিজাস্টার বা দুর্যোগ, ঠিক আছে। দুর্যোগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। কেন ভাই? এই যে দেখেন আপনি হচ্ছে কি আমাদের সিভিল সার্ভিসে যাচ্ছেন, ঠিক আছে, এবং সিভিল সার্ভিসে দেখেন আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যান বা আপনাদের কোনো টেকনিক্যাল ক্যাডারে যান, আপনি যেই এলাকায় যান না কেন, আমাদের বন্যা কবলিত আমরা কিন্তু বাংলাদেশ, ঠিক আছে। সো এইখান থেকে বন্যা বা ক্লাইমেট নিয়ে বা দুর্যোগ নিয়ে, হ্যাঁ, এটা কিন্তু একটা কানেক্টেড। সো এখান থেকে গভর্নমেন্ট রেগুলার বেসিসে কোশ্চেন আসে। এবং আমি যদি ভুল না করি বাংলাদেশে কিন্তু একটা পার্টি আছে এই দুর্যোগ নিয়ে, ঠিক আছে, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ কি কি উদ্যোগ নিছে, ঠিক আছে। সো এটার সাথে কিন্তু এটা কানেক্টেড। সো এইভাবে একটু কানেকশন করে করে আপনার একটু স্ট্র্যাটেজিক হয়ে আগাইতে হবে। ওকে, তারপর হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে খুব সম্ভবত 15টা দেশের মধ্যে হয়, আসিয়ানভুক্ত 10টা দেশ এবং 5টা দেশ, ঠিক আছে। নিজেদের মধ্যে শুল্ক সুবিধা, সাপ্লাই চেন বেটার, ই কমার্সের নীতি, ঠিক আছে, এই জিনিসগুলো। ওকে, এইটা আমার কাছে এই টপিকটা তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এখানে রিসেন্টলি আহামরি কোনো কথা হইতেছে না, ঠিক আছে। বাট তাও একটু আপনার থিমটা অ্যাটলিস্ট জেনে রাখেন যে এটা কাদের মধ্যে হচ্ছে, কি কি সুবিধা দেয়, যেমন কোটা এবং লাইসেন্সের মাধ্যমে বাণিজ্য যাতে মানে বাণিজ্যতে প্রবলেম যাতে না হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে। ওকে, আচ্ছা, হুম, বাংলাদেশ এটা কি করবে? আসিয়ানভুক্ত দেশগুলা সাথে তাদের চুক্তি, হ্যাঁ, তো এই বিষয়ে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে সবকিছুই আপনি পাবেন, উদ্যোগ নিতে হবে, হ্যাঁ, কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো পাবেনই। হুম, আচ্ছা, ওকে। তৃতীয়ত, প্রথম, আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি পয়েন্ট গুলা কিভাবে লিখবেন এটা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, এটা নীতিগত সিদ্ধান্ত নিছে। আচ্ছা, এখানে আপনি কিন্তু এইভাবে তৃতীয়ত চতুর্থত এইভাবে দিয়ে লিখতে পারেন। আমি এক দুই এভাবে করে দিয়েই লিখতাম, এটা আমার ইয়া ছিল, ঠিক আছে, এক দুই এভাবে করে লিখতাম। মোস্ট অফ মানে কিছু কিছু ক্ষেত্রে মানে একটা লাইন বা 2 লাইনের মধ্যে বেশি পয়েন্টটা থাকতো, বেশি দীর্ঘ করার চেষ্টা করতাম না। বেশি দীর্ঘ করলে আসলে একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। এই এই যে স্যার, লাস্ট ক্লাসে মনে হয় আপনাদেরকে বলছিলাম সার্ক আর হচ্ছে বিমস্টেকের সাথে তুলনা, বিমস্টেকের সাথে তুলনা আমাকে ভাইভাতে কিন্তু বিমস্টেক নিয়ে জিজ্ঞেস করছে। বিমস্টেক কি, বিমস্টেকের সাথে বাংলাদেশের কানেক্টিভিটিটা কি, এটা আমি অ্যান্সার করছিলাম। সো এই ফিগারটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ফিগারটা আপনারা অনেক প্র্যাকটিস করেন, ঠিক আছে, এই ফিগারটা অনেক ইম্পর্টেন্ট। এই ফিগারটা প্র্যাকটিস করেন, এই ফিগারটা আপনার অনেক কিছুতে টানতে পারবেন, অনেক অনেক কিছুতে টানতে পারবেন। ওকে, সার্ক, ভাই সার্কের অবস্থা কিন্তু খুবই করুণ। 1985 সালে সার্ক গঠন হওয়ার পর, হ্যাঁ, সার্ক অ্যাকচুয়ালি যেই ফর্মগুলাতে যাইতে পারতো, আসলে সার্ক আসলে বেসিক্যালি সার্কের মধ্যে দেশগুলোর মধ্যে
মানে অন্তর্বর্তী এবং অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব আছে, বিশেষ করে আপনি যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের দ্বন্দ্ব দেখেন, এই দ্বন্দ্বর জন্য বেসিক্যালি এই সার্কটা আসলে ফর্ম হইতেছে না। 2016 সালের পর মনে হয় সার্কের আর সম্মেলনই হয় নাই। তাহলে আপনি একটা একটা সংগঠনের মাধ্যমে কি আর আশা করতে পারেন? ঠিক আছে, সার্কের মেইন সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে গিয়ে ভাই, সার্কের কোনো দ্বিপাক্ষীয় বিষয়, যেটা দ্বিপাক্ষীয় যে চুক্তিগুলো আছে ওই চুক্তিগুলো নিয়ে তারা আসলে কথা বলবে না। তো দ্বিপাক্ষীয় সমস্যাই তো মেইন। হ্যাঁ, এই দ্বিপাক্ষীয় সমস্যার জন্যই আসলে বেসিক্যালি স্যার তারা এই 8টা দেশ মিলে কোনো কার্যত সিদ্ধান্ত নিতে আসতে পারে না, যার জন্য আসলে সার্ক একটা বলতে গেলে বর্তমান যুগে অকার্যকর সংগঠন হয়ে গেছে। হ্যাঁ, কার্যত নিষ্ক্রিয়। সুন্দর একটা কথা ওয়ার্ডিং করছেন। ঠিক আছে, এই সার্কের উদ্দেশ্য, অনেক ভালো উদ্দেশ্য আছে, হ্যাঁ, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক। হ্যাঁ, কিন্তু এই এই প্রবলেম গুলার জন্য আসলে উদ্দেশ্যগুলো আসলে ধোপে টিকতেছে না। ওকে। হ্যাঁ, দ্বিপাক্ষিক বিরোধ নিয়ে কথা বলে না, জি হিমেল ভাই ঠিক বলছেন। ওকে। আচ্ছা, এই যে সহযোগিতার সমস্যাগুলা কিভাবে সলভ করতে পারেন, সহযোগিতার মনোভাব, কিন্তু এটা আসলে অনেক প্রবলেমেটিক। আপনি আপনি একই টেবিলে আপনাকে ইন্ডিয়া এবং আপনার পাকিস্তানকে আনতেই, রাজনৈতিক ভাবে আনতেই হচ্ছে কি আপনার জান্ডা বাইর হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখেন, আপনারা হয়তো বা জানেন ওয়ার্ল্ড কাপের ভেন্যু নিয়েই ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপের নিয়ে খেলতে যাবে কি যাবে না, হ্যাঁ, একটা খেলার মতো বিষয় নিয়ে এত কাহিনী। আর এটা তো দুই দেশের একটা খুবই আদর্শিকত একটা জায়গার যে জায়গা, সেই জায়গাটাতে এটা ম্যাসিভ আকার ধারণ করে। ঠিক আছে, এই তো সাফ গেম প্রবর্তন মিস করে গেছেন ভাইয়া। সার্ক আসলে কার্যতর ব্যর্থ, কারণ তাদের মেইনলি দ্বিপাক্ষিক সমস্যাটা জন্য, দ্বিপাক্ষিক কোনো প্রবলেম তারা সলভ করে না, তাই আসলে ইন্ডিয়া পাকিস্তান দুইটা সুপার পাওয়ারের প্রবলেম থাকার জন্য এটা আসলে হচ্ছে না। ওকে। নারী কল্যাণ, বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, নর্মাল বুকিশ কথাবার্তা। হ্যাঁ, 8 বছর ধরে সম্মেলন হচ্ছে না। ঠিক আছে, ওকে। স্যার সাহিত্য পুরস্কার দেখছেন, মানে ওদের পয়েন্ট গুলা কি হচ্ছে গিয়ে দুর্বল পয়েন্ট, মানে পয়েন্ট দিতে না পারলে আমরা যেমন পয়েন্ট দিই, হ্যাঁ, এরকম পয়েন্ট দিছি। এই যে সাহিত্য পুরস্কার প্রবর্তন করছি, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কি কাজ করছি, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় স্থাপন করছি, নারী কল্যাণ করছি, হ্যাঁ, মানে ওই যে আমাদের এই বুকিশ কিছু কথা সব জায়গায় দেখি, হ্যাঁ, এটা কোনো ইম্প্যাক্টফুল কথা বলে নাই। ঠিক আছে, ওকে। সার্কের ব্যর্থতা এবং চ্যালেঞ্জ, ওই যে বললাম, দুই দুই সুপার পাওয়ারকে একসাথে নিয়ে আসা, হুম, এটা, তাদের মধ্যে তারপর হচ্ছে সার্কের একটা দেশ এমন আছে আমাদের, তালেবান পরিচালিত আফগানিস্তান। ঠিক আছে, সো ওইটাকেও কিন্তু মানে একটা সিনারিওতে চলে গেছে, যাদেরকেও এই টেবিলে আনলেও কতটুকু ভালো খারাপ হবে, ঠিক আছে, ওইটাও বলা সমস্যা। ওকে, তারিক ভাই একটা ভালো কোশ্চেন করছেন। ওকে, এই টাইপের কোনো মডেল, আচ্ছা দেখতেছি। আচ্ছা, আহ ওকে, চলেন আগাই। আপনি ওই যে সর্ট অথবা ওই যে পেস্টেল ওইখানেও ইউজ করতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন সার্কের এই যে BBIN, ঠিক আছে, তারপরে আরেকটা আছে, ওরা হচ্ছে গিয়ে কানেক্টেড হয়ে এই প্রবলেমগুলো সলভ করতে পারে। ওকে, সার্কের 8টা দেশ, এই তো, সার্ক নিয়ে আর কি, স্যারকে কার্যকর করতে কি করণীয়, ভাই আপনারা পয়েন্ট গুলা এত বড় করে পরীক্ষার ইয়াতে লেখেন না। কারণ এত বড় করে আসলে লেখার আপনি করলে টিচার ওইটার প্রতি আপনার ফোকাসিংটায় প্রবলেম হয়। কারণ আপনি একটা প্যারাই দিছেন হাফ পেজ, তারপর আরেকটা দিছেন হাফ পেজ, তখন দেখবেন মানে যিনি খাতাটা দেখেন তার কাছে একটু একটু কিছুটা বোরিং হয়ে যায়। তো আপনার ক্যাচি করতে পয়েন্ট গুলা লিখে অল্প একটু ব্যাখ্যা দিবেন, হ্যাঁ, তাহলে দেখবেন হচ্ছে কি আপনার পয়েন্টটা এবং লেখাটা একটু গুছানো হয়। দরকার হইলে মেইন পয়েন্ট গুলো আপনাকে আলাদা করে গোল দিয়ে এভাবে 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 করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে টিচারদের চোখে পড়ে। আপনি একটা জিনিস লেখছেন, টিচারের চোখেই পড়লো না, তাহলে তো হইলো না। ঠিক আছে, সো ওই দিকটা একটু কাজ করতে পারেন। ওকে, দেখি ভাইয়া, মাঝারি ফ্রন্টের লেখায় কত পেজ? ভাই, আহ, আমি 7-8 পেজ লিখছিলাম লিগ্যাল পেজে, আহ 6 পেজ তো অ্যাটলিস্ট লেখা উচিত। হ্যাঁ, BCS এর খাতা আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য এটা আমি যেটা মেনটেন করছি,
5 নাম্বারের কোশ্চেনের জন্য 1.5 পেজ, 10 নাম্বারের কোশ্চেনের জন্য বাংলাদেশের ক্ষেত্রে আমি 3 পেজ এটা আমি লিখছি। এটা বিডির জন্য, বাংলাদেশ বাংলা, ঠিক আছে, এটার জন্য। আপনি কিন্তু ইন্টারন্যাশনালে আপনার পরীক্ষার নাম্বার হচ্ছে 100, আপনি সময় পাবেন 180 মিনিট, ঠিক আছে। এইটার ক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন আসলে এখানে 15 নাম্বারের জন্য আপনি আসলে কয় পেজ লিখতে পারবেন। এখানে একটু বেশি সময় লেখা যায়, ঠিক আছে। এই তো, কারণ এখানে সময়টা একটু বেশি থাকে। বাংলায় সময়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল সময়টা অনেক, বাংলাদেশ তারপর হচ্ছে বাংলায় সময় অনেক কম থাকে, ঠিক আছে, সময় অনেক কম থাকে। ওকে, হ্যাঁ, বাংলায় অনেক সময় কম, আমি এটা মেনটেন করার চেষ্টা করছি এবং হয়েছে মোটামুটি। ঠিক আছে অনিম ভাই, আপনি রাইট ওয়েতে আছেন, সমস্যা নাই। আর আমার বাংলা রচনা আমি লিখছিলাম, হচ্ছে 16 পেজ, ইংলিশ আমি লিখছিলাম 14 পেজ। আমার মনে হয় রচনার নাম্বারগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। আপনার 50-এ আপনার এখানে আছে ইংলিশ পরীক্ষায়, এমন অনেক মানুষ আছে রচনা 2-3 পেজ লেখছে। ভাই বুক রিভিউর কাহিনী বলেন না, আমার বুক রিভিউটা আমি ভুলভাল বুক রিভিউ লিখছিলাম 41-এ, এটা আমার নাইটমেয়ার টাইপের ছিল। 10 মার্ক 2 পেজ, আপনার 10 মার্ক 2 পেজ লিখলে এটা ফেয়ার এনাফ, মানে এটাও মানে ওকে, ঠিক আছে, মানে এটাও চলে। কারণ লিগ্যাল পেজগুলো অনেক বড় বড়, আপনার হাতের লেখা যদি ছোট হয়, হ্যাঁ, আপনি যদি কম লেখেন, আমার হাতের লেখা একটু ছাড়া ছাড়া, আমার হাতের লেখা ছোটই কিন্তু একটু ছাড়া ছাড়া, তাই আমার 1.5 পেজ আরামসে চলে যায়। ওকে, বিমস্টেক, এই যে বিমস্টেক নিয়ে আমরা কথা বলছি, এটাও তো ইম্পর্টেন্ট। বিমস্টেক কেন? কারণ এখানে ইকোনমিক টেকনিক্যাল ডেভেলপমেন্টের জন্য তারা হচ্ছে গিয়ে কাজ করতেছে। এটা সদর দপ্তর হচ্ছে আমাদের ঢাকায়। ঢাকায় কি কি কিসের কিসের সদর দপ্তর আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওকে, এই যে অগ্রাধিকারের ক্ষেত্রে দেখেন এখানে, এইখানে এই সংগঠনটা আসলে ভালো করবে সামনে। ব্যবসা আছে, জলবায়ু আছে, পর্যটন আছে, কৃষি খাত, অর্থনৈতিক খাত, ঠিক আছে। সো বিমস্টেক আগামীর সাউথ এশিয়া এবং আহ, মানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য এটা একটা যুগান্তকারী সংগঠন। ওকে, হুম, আচ্ছা, এবার আসেন হচ্ছে এই যে এই সংগঠন আপনার আসিয়ান, এটা নিয়েও কথা বলছি। হ্যাঁ, আসিয়ানের প্রভাব কিন্তু এখন, আসিয়ানের গার্জিয়ান হিসেবে কিন্তু এখন চীন ভূমিকা রাখার চেষ্টা করতেছে। অন দা আদার হ্যান্ড, দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে, হ্যাঁ, এই আসিয়ানভুক্ত দেশের এই জোনটায় ইউএসএ কিন্তু প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, ঠিক আছে। এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে গেছে। সো এটাও, এই থিমটার আলোকে এটাও ইম্পর্টেন্ট। আসিয়ানের সাফল্য, বাংলাদেশ কিন্তু আসিয়ানে মানে দেখবেন হয়তো আহ সুদূর ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে কিছুদিন পর হয়তো বা দেখবেন বাংলাদেশ আসিয়ানে যুক্ত হইছে, হয়তো বা হওয়ার প্রবাবিলিটিটাই বেশি, ঠিক আছে, এটা নিয়ে কাজ করতেছে। ওকে, তো হোপস আমরা একটা সামনের একটা কোন একটা সময়ই দেখবো বাংলাদেশ আসিয়ান একটা দেশভুক্ত হইছে। ওকে, আসিয়ানের ব্যর্থতার মধ্যে এই যে মায়ানমারকে, হুম, এই যে মায়ানমারে যে সামরিক সরকারগুলো আসছে তাদেরকে আসলে উদ্ঘাটনের জন্য কয়েকবার স্টেটমেন্ট দিছিল, কিন্তু স্টেটমেন্টের ওই মায়ানমারের যে সামরিক সরকার তারা এটাতে কোনো ভ্যালুই দেয় নাই। সো এটা কিন্তু আসিয়ানের একটা ব্যর্থতা, ঠিক আছে। এই তো, আসিয়ান একটা ফোরাম, ARF, ঠিক আছে। ভাই আপনারা কিন্তু রোহিঙ্গা ইস্যুটাকে বাদ দেন না, এটা একটা বিসিএস এর অল টাইম একটা কমন ইস্যু। তারপর হচ্ছে আপনার ব্লু ইকোনমি, হ্যাঁ, এই এরপরে হচ্ছে ক্লাইমেট, এই টাইপের ইস্যুগুলো হচ্ছে কমন ইস্যু, এটা আনচেঞ্জ। দেখবেন আপনার 46 বিসিএস যে দিবে রিটেন, তার জন্য এইগুলা ইম্পর্টেন্ট। তো এগুলা মানে মানে একেবারে ইউনিভার্সাল। ওআইসি নিয়ে একটু আগে একটা কোশ্চেন বলছি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ওআইসি ব্যর্থ, আপনি আপনার আলোকে ব্যাখ্যা করেন, তখন এটা আপনার আলোকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। ওআইসির যে মানে ফর্ম হয়েছিল অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ওই আরব ইসরায়েল যুদ্ধের যে কাহিনীটাকে নিয়ে, প্যালেস্টাইন ইস্যুটাকে নিয়ে যে কাহিনীটা, সো ওইটাকে নিয়ে হয়েছিল। তারপর থেকে ইউএস এর প্রভাবে, হ্যাঁ, বা পশ্চিমা প্রভাবে ওআইসির যে দেশগুলো আছে তারা কিন্তু একসাথে হইতে পারতেছে না, ঠিক আছে। এখানে একটা বলয় কাজ করতেছে, এখানে মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তার করতেছে, এখানে পুতুল সরকার
বসানোর যে বিষয়টা আছে ইউএস এর, সেটা করতেছে। হ্যাঁ, ইউএস এর জ্বালানি জ্বালানি নিয়ে যে একটা নিজের আধিপত্য বিস্তার, এটা কাজ করতেছে। ইউএস এর অস্ত্র বাণিজ্যটা, হ্যাঁ, আমরা ইরাকের যুদ্ধ দেখছি, ঠিক আছে, আমরা লিবিয়া, হ্যাঁ, আমরা দেখছি, আমরা সিরিয়ার বাশার আল আসাদের সাথে একটা প্রক্সি ওয়ারের বিষয় দেখতেছি ইউএস এর রাশিয়ার মধ্যে হচ্ছে, ঠিক আছে। সো এই সব কিছু গ্যাঞ্জাম কিন্তু এই ওআইসির মুসলিম দেশগুলোর সাথে কানেক্টেড, ঠিক আছে। যার ফলশ্রুতিতে কিন্তু ওআইসির আসলে যেটা করার উদ্দেশ্য ছিল সেটা কিন্তু তারা ঠিকঠাক মতো করতে পারতেছে না, ঠিক আছে। সো এই টাইপের জিনিসগুলো আপনার পরীক্ষায় কিন্তু আসতেই পারে, ঠিক আছে। তখন আপনার এইভাবে অ্যানালাইসিস থিম করে, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে আগাইতে হবে। ওকে ভাই, বোথ ক্যাডারে এখন বাংলায় যে পরীক্ষাটা হয়, বাংলা পরীক্ষা আগে আমরা 41 বিসিএস লাস্ট দিছিলাম, সেটা হচ্ছে বাংলায়, বাংলা ফার্স্ট পেপার 100, বাংলা সেকেন্ড পেপার 100, 43 থেকে দুইটা বিসিএস একই খাতায় দুইটাই লিখতে হয়েছে। মানে আমি 200 নম্বরের পরীক্ষা দিছি। আর এটাই হচ্ছে কি হয়েছিল যাদের বোথ ক্যাডার, ঠিক আছে, তারা একটা খাতায় পরীক্ষা দিছে। এখন এটা পিএসসি কিভাবে এটার মার্কিং করবে, 200টাকে মানে 200তে যত পাইছেন এটাকে হাফ করবে, না শুধু ওই কোশ্চেন গুলাকে যত পাইছেন ওইটা নিবে, এটা এখনো একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থায়, ঠিক আছে। সো এই কনসেপচুয়ালে ভাই পার কোশ্চেন 1 পেজের একটু বেশি লেখেন, যদি সম্ভব হয় 1 পেজের বেশি লেখেন। ভাই এখানে একটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা স্ট্র্যাটেজি কাজে লাগাইছিলাম, সেটা হচ্ছে, দেখেন, আপনার 10টা কনসেপচুয়াল কোশ্চেন আপনি 10টাই পারবেন, এটা আপনি আহ যদি খুবই সৌভাগ্য হয় তাহলে হয়তো বা পারবেন, ঠিক আছে। ধরেন আপনি 7টা থেকে 8টা আপনি ভালো পারেন, ঠিক আছে, এবং আপনার সময় থাকে আপনার হচ্ছে 7.2 বা 7 মিনিট করে। হ্যাঁ, তো আমার লেখা অনুযায়ী 7 মিনিটে আমি 2 পেজ লিখতে পারতাম, ঠিক আছে। এটা আমি অনেক লিখতে লিখতে প্র্যাকটিসটা করছি। হ্যাঁ, তো আপনিও লিখতে লিখতে ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। এইবার কথা হচ্ছে কমন না পাইলে কি করব বা এই স্ট্র্যাটেজিটা কি। দেখেন, আপনি 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন আপনি পারেন না, হ্যাঁ, আপনার একেবারেই আওতা, আপনি জানেনই না এই কোশ্চেনের থিম কি। ধরেন হচ্ছে কি ওই যে শ্যাডো প্যান্ডামিক, বা আপনার জন্য ধরেন এনার্কি সোসাইটি, আপনি এটা জানেনই না। আর একটা জানেন না জিনিসে যদি আপনি 6 মিনিট ধরে লেখেন এবং ওইটা আসলে বুলশিট হয়, তাহলে তো আপনি 0 পাবেন। তো আমার যেখানে এখানে কি, হ্যাঁ, হ্যাঁ যাবে, ব্লক ডায়াগ্রাম ইউজ করা যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, আমার যেটা স্ট্র্যাটেজি ছিল, যে 7-8টা কোশ্চেন আমি ভালো পারি ওগুলো আমি আগে লিখবো, ভালো করে লিখবো, তারপরে আমি ধরেন যে 2-3টা পারি না ওই 2-3টা লিখবো, ঠিক আছে। এবং আমি যেহেতু কনসেপচুয়াল পার্টটা শেষে অ্যান্সার করতাম, ওই 2-3টা কোশ্চেন যেটা আমি জানি না ওগুলো ছিল সবার শেষে। সো আমি আগের খাতায় তো যা নাম্বার পাওয়ার পেয়ে গেছি। হ্যাঁ, দ্যাটস ওয়াই ওই 2-3টা কোশ্চেন যে পারি নাই, ওই টিচারের আমার প্রতি ইমপ্রেশনটাও খারাপ হয় নাই। হ্যাঁ, সো আমি এই এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম, কোনটা লিখলে কি মাইন্ডসেট হইতে পারে, কোনটা লিখলে আমি একটু বেশি সময় দিলেও আমি ইম্প্যাক্টফুল হইতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো আমি কাজ করার চেষ্টা করছি, তো আমার কাছে মনে হয় এই ওয়ার্কটা, মানে এই জিনিসটা ওয়ার্কআউট করে, ঠিক আছে। তো এইভাবে আপনি এইটা ক্র্যাক করতে পারেন, আই গেস। হ্যাঁ, ওআইসির লক্ষ্য উদ্দেশ্য, সফলতা, ঐক্যর একটা সংগঠন আছে, তারপরে হেনাও দেখবেন সফলতা, ইউনিভার্সিটি দিছে, হ্যাঁ, মুসলিম সাহিত্য নিয়ে কাজ করছে, এই জিনিসগুলাই আছে। ওর ব্যর্থতাই হচ্ছে গিয়ে বেশি, আরব ইসরায়েল যুদ্ধ এবং ফিলিস্তিনের জন্যই যে ওরা প্রতিষ্ঠিত হয়েছে, সো ফিলিস্তিনটাকেই তো তারা হচ্ছে গিয়ে এখনো, ফিলিস্তিনের যা অবস্থা, ঠিক আছে, সো এটার জন্য তো ওরা এখন কিছু করতে পারে নাই। সো ওরা তো কার্যকত, মানে কার্য, যদি আপনি দেখেন ওরা কিন্তু ব্যর্থই, ঠিক আছে। ন্যাটো ন্যাটো নিয়ে আমরা যথেষ্ট কথা বলছি লাস্ট ক্লাস, রাশিয়া ইউক্রেন ওয়ার, ঠিক আছে। রাশিয়া ইউক্রেন ওয়ারে এই ন্যাটোর ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে তো কথাই বলছি। হ্যাঁ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ফর্ম হয়েছে 1949 সালে, ঠিক আছে। এবং রাশিয়া ইউক্রেনের প্রভাব, এই ফিগারটার এই পার্টটুকু আপনি ভালো করে আঁকা শিখেন, এই পার্টটুকু রাশিয়া ইউক্রেন, ঠিক আছে। এই পার্ট থেকে, এখান থেকে শিওর শট আপনার কোশ্চেন হচ্ছে আসবে। এই ফিগারটুকু আপনি আগা শিখেন, রাশিয়া তার সাথে ইউক্রেন, ইউক্রেনের আশেপাশে কোন দেশগুলো আছে। ভাই দেখেন, আমার মনে আছে কোন একজন আমার ফ্রেন্ডকে কোশ্চেন করছিল, ওর ফরেন হচ্ছে ফার্স্ট চয়েস ছিল, আমার ফরেন সেকেন্ড চয়েস ছিল। আমার পররাষ্ট্র থেকে কোশ্চেন করছে বেশ কিছু, আলহামদুলিল্লাহ পারছিলাম। তো যাই হোক, ঘটনাটা যেটা সেটা হচ্ছে গিয়ে আহ আহ ওকে বলছে ইউক্রেনের পার্শ্ববর্তী 2-3টা দেশের নাম বলো তো।
ওর ওই মুহূর্তে জিনিসটা মনে নাই। ঠিক আছে, তো এই কিছু জিনিস কিন্তু আপনি কিন্তু প্রিলিতে অনেক পড়ালেখা করছেন। হ্যাঁ, আপনি দিন দুনিয়া এক করে পড়ছেন, আপনি রিটেনের জন্য পড়তেছেন। হ্যাঁ, আপনার এই পড়াগুলাই কিন্তু আপনার ভাইভাতে কাজে লাগবে। ইভেন আপনার এই পড়াগুলাও কিন্তু আপনি আবার ইনশাল্লাহ 46 প্রিলি দিবেন। বিসিএস এর লাইনটা তো এটাই, যারা প্রথম বিসিএস দিচ্ছেন হ্যাঁ তাদের কিন্তু আবারও দিতেই হবে। আপনি জানবেন না আপনার 45-এ কি হইতেছেন। ইভেন ইফ আপনার এরকম হইতে পারে পিএসসি এরকম সুপার ফাস্ট হইলে 47-ও আপনার রিটেন দেওয়া হইতে পারে। ঠিক আছে, তো আপনি জানতেছেন না আপনি আসলে 45-এ ক্যাডার হচ্ছেন কি হচ্ছেন না। ঠিক আছে, সো এই তো ন্যাটোর উদ্দেশ্য তো আমরা জানি। হ্যাঁ, যে রাশিয়াকে আসলে দমন করার জন্য মেইন যে উদ্দেশ্যটা, রাশিয়ার দমন করার জন্য এটা আসলে ফর্ম হয়েছে। হ্যাঁ, এখন এটা আস্তে আস্তে বাড়াচ্ছে। ঠিক আছে, এই সম্প্রসারণের কাহিনী তো ঠিক আছে। 12টা দেশ নিয়ে মাত্র ন্যাটো হয়েছিল, এখন তারা বাড়তেছে। এটা রাশিয়া ইউক্রেন ওয়ারের সাথে, লাস্ট ওয়ারের সাথে ন্যাটো কানেক্ট করে আপনারা হচ্ছে গিয়ে দেখবেন। ন্যাটোর সম্প্রসারণ এখন তো 31টা হিসাবে ফিনল্যান্ড যোগ দিছে। হ্যাঁ, এই তো এখান থেকে একটা কোশ্চেন আসছিল, খুব সম্ভবত 43 বা 44 বিসিএস, 43 বিসিএস মনে হয়, এটা একটু আনকমন কেমন জানি কোশ্চেন আসছিল, যে এই যে নতুন সদস্য হওয়াটা এটাকে কি হিসাবে মনে করেন। তো এই টাইপের নেটোর নতুন সদস্য হওয়া, হ্যাঁ, সদস্য নেওয়া, এটা কিন্তু আপনার রাশিয়ার ক্ষেত্রে ওয়ার্ল্ড যে পাওয়ার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটাকে ইনব্যালেন্স করে দেওয়ার জন্য কাজ করে। ঠিক আছে, এর জন্যই কিন্তু আমরা এই যুদ্ধ দেখতেছি। ঠিক আছে, এই ন্যাটো সম্প্রসারণ নয়, প্রয়োজন রূপান্তর। এই যে যেমন এটা একটা আপনার আহ 43-এর কোশ্চেন, রাইট। 43-এর ইয়া ইন্টারন্যাশনাল কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয় নাই, মানে টোটালি অন্য একজন, মানে এর আগে যেমন কোশ্চেন হইতেছিল ওইখান থেকে টোটালি একটা আহ মনে হয় যারা কোশ্চেন করছে অন্য সাইডের কেউ হয়তো বা করছে, একটু ডিফারেন্ট হয়ে গেছিল কোশ্চেনটা। ঠিক আছে, এই তো ন্যাটোর সামরিক যোগ পরিস্থিতি, ন্যাটো এখানে বিশাল আপনার ইয়া লেখছে, হ্যাঁ, বিলুপ্ত। এখন যে আসলে এটা তো আপনার কার পার্সপেক্টিভে আপনি অ্যান্সার করতেছেন এটা মেইন। আপনি ইউএস এর পার্সপেক্টিভে অ্যান্সার করলে আপনি তো রাশিয়ারে উঠতে দিবেন না। হ্যাঁ, এই তো অনিম ভাই আপনার কোশ্চেন আমি বুঝি নাই। ওকে, এপেক এটা লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা লেস ইম্পর্টেন্ট এপেক থেকে আসার, মানে খুবই জেনারেলাইজ জিনিস। আপনি জাস্ট এটা জানবেন এপেক কি, এপেকের গঠনের লক্ষ্য উদ্দেশ্য। সব জায়গায় মোটামুটি লক্ষ্য উদ্দেশ্য বাণিজ্য গড়ে তোলা, ব্যবসা ভালো হবে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহজ হবে। হ্যাঁ, আপনার ট্রেড ফ্রি, হ্যাঁ, ট্রেড ফ্রি সুবিধাগুলো পাবে। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলাই সব জায়গায়। ওকে, ওপেকের পরাশক্তি, অবাধ বাণিজ্যে অসমতা দূর করা, এপেক অসামঞ্জস্য অর্থনৈতিক ব্যবস্থা দূর করা, এই 43-এর যে কোশ্চেনটা আসছে ওটা আসলে প্রবলেম সলভিং এর যে কোশ্চেনটা আসছে ওটা হচ্ছে আনএক্সপেক্টেড এপিক নিয়ে। এটাও হচ্ছে একটু গুরুত্বপূর্ণ টপিক না, এটাও লেস ইম্পর্টেন্ট টপিক। আমি একটু লিখে দিলাম জিসিসি। এটা বড় জোর আপনার কোন 6টা কান্ট্রি আছে এটাই। ঠিক আছে, এটাও লেস ইম্পর্টেন্ট টপিক জিসিসি সুপ্র। ইউরোপীয় ইউনিয়নের টপিকটা ব্রেক্সিট টাইমে, ঠিক আছে, ব্রিটেন এক্সিট টাইমে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এখন এটার ইয়াটা গুরুত্ব কম হারাইছে। হ্যাঁ, এটা তো 16 সালের কাহিনী, কার্যকর হয়েছে 2020-এর দিকে। হ্যাঁ, সো আপনি 2023-এ হচ্ছে আপনি রিটেন পরীক্ষা দিবেন। সো এইটার ব্রেক্সিট ইস্যুটা, ইউ এর ইস্যুটাও আপনার জন্য তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, এটা তো আপনি প্রিলির জন্যই পড়ছেন কি কি চুক্তি হয়েছিল। এই যে ব্রেক্সিটের কথাটা বলছি, এই যে 2023 জুন, 23 জুনে তো আল্লাহর দুনিয়ায় সবকিছুই 23 জুনে হয়েছে। আচ্ছা, এই তো ব্রেক্সিট প্রেক্ষাপট নিয়ে জাস্ট আপনি এগুলো নিয়ে একটু আইডিয়া, আমি জানি এটার প্রিলিতেই আপনার আইডিয়া আছে, এখানে রিটেন কোশ্চেন আসার মতো না, এত ইম্পর্টেন্ট কোশ্চেন এখন নাই। ওপেক, ওপেক প্লাস, ঠিক আছে, 13টা দেশ মিলে হচ্ছে ওপেক জ্বালানি নিয়ে ক্রাইসিসের কাহিনীটা। ওপেকটা হচ্ছে এটা একটা মোটামুটি অলওয়েজ জ্বালানি নিয়ে একটা ক্রাইসিস থাকবে। তবে এটা ওপেকটা থেকে এই কোশ্চেনটা আপনার সুপার পাওয়ার থেকে আসতে পারে, যে এই জ্বালানি নিয়ে ইউএস এর যে সকল পদক্ষেপ গুলো আছে, বা রাশিয়া ইউক্রেন যুদ্ধে, হ্যাঁ, এই যে তাদের হচ্ছে লাইন গুলো যে অফ করে দিছে,
এই টাইপের কাজগুলা থেকে হচ্ছে গিয়ে কোশ্চেন গুলা মেইনলি আসবে। ঠিক আছে, ওকে। হুম, ওপেক এইবার তুলনামূলক ইম্পর্টেন্ট, তার মানে ওপেক ওপেক আসতে পারে। ওকে, আচ্ছা, কোভিড-19 বিশ্ব ব্যবস্থা, কোভিড-19 বিশ্ব ব্যবস্থা যা হয়েছে, হ্যাঁ, মানে এটা অনেক কিছুই মানুষকে অনেক কিছু বুঝাইছে, অর্থনৈতিক পরিবর্তন, ইভেন কোভিড-19 এবং হচ্ছে গিয়ে আপনার এই যে রাশিয়া ইউক্রেন ওয়ারের পরেই কিন্তু ওয়ার্ল্ডটা আসলে বাইপোলার অথবা হচ্ছে গিয়ে আপনার মাল্টিপোলার হয়ে গেছে। ঠিক আছে, বাইপোলার অথবা মাল্টিপোলার হয়েছে, যেটা হচ্ছে তার আগেও আমরা ইউএস এর আধিপত্য দেখছি। এই যে নর্মালি তো বৈশ্বিক শেয়ারের পরিবর্তন হয়েছে, বেকারত্ব বৃদ্ধি পাইছে, পণ্য মূল্য বৃদ্ধি পাইছে, ই কমার্সের উত্থান, হ্যাঁ, এই পর্যটন শিল্পের ধস হয়েছে একটা, জীবনযাপনের ধরন, হুম, এই আহ এটা তো দেখতেছি কোভিড পরবর্তী অবস্থা। এই তো, এই যে দেখেন, এই যে 43-এর এই এই কোশ্চেনটা হচ্ছে আসছে 43, যে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে বিশ্ব শক্তি ভারসাম্যকে প্রভাব করবে নাকি। এটা কিন্তু একটা সাইডের দিকে কোশ্চেন, ঠিক আছে। এই তো এখান থেকে আসতে দেখা গেছিল, এই তো এপেক টেপেক অনেক আগের। এই তো, সো এটা আসিয়ানটা আপনার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ন্যাটোর সাথে এখানে দেখেন আপনার সুইডেন ফিনল্যান্ডের কোশ্চেন কিন্তু পুরাটাই ন্যাটোর, এটা কিন্তু আবার রাশিয়া ইউক্রেন ওয়ারের সাথেও কানেক্টেড। ঠিক আছে, সো এখানে ব্যালেন্স অফ পাওয়ারের একটা তারতম্য হবে। ঠিক আছে, আপনারা ইন্টারন্যাশনাল বড় কোশ্চেন গুলো অ্যান্সার করতে গেলে আপনি যে কনসেপচুয়াল ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আসতে পারেন। ঠিক আছে, লাইক ধরেন আপনার প্রবলেম সলভিং এর কোশ্চেন, ঠিক আছে, প্রবলেম সলভিং এর কোশ্চেনে আপনি কিন্তু বলতে পারেন যে এটার প্রবলেম আমরা ট্র্যাক 1 ডিপ্লোমেসির মাধ্যমে দিয়ে করতে পারি। ঠিক আছে, এটার সলভটা আমরা শাটল ডিপ্লোমেসির মাধ্যমে দিতে পারি, হ্যাঁ, বা এটার সলভটা আমরা ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসির মাধ্যমে দিতে পারি। ঠিক আছে, তারপর এটার ব্যাখ্যা দিয়ে করতে পারবেন। সো এই টাইপের ইন্টারন্যাশনাল পরীক্ষার ক্ষেত্রে আপনি ডিপ্লোম্যাটিক টার্ম বা কিছু ইম্পর্টেন্ট থিওরি, এই জিনিসগুলো টেনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার লেখার মানটা একটু বাড়তে পারে। ঠিক আছে, সো এইখানে যে যেমন এই যে এখানে ব্যালেন্স অফ পাওয়ারের টার্মটা ইউজ করছি, আপনি চাইলে এই টার্মগুলো ইংলিশেও ইউজ করতে পারেন। তাহলে হঠাৎ একটা বাংলা লেখার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডিং কিন্তু আপনার টিচারটাকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, এবং যে বিজ্ঞ স্যাররা খাতা দেখবেন তারাও এই টার্মগুলো হচ্ছে গিয়ে জানে, দেখেন আপনি টার্মটা কিন্তু কনসেপচুয়ালে পড়ছেন, আপনি ওইটার ইউজ করতেছেন এসে বড় কোশ্চেন গুলাতে, হ্যাঁ, ছোট ছোট জিনিসগুলায়। সো এই জিনিসগুলো আপনার লেখার যে ইয়াটা সেটা আরো বেগবান করবে। সো এই ছিল এটার আজকের ওভারঅল ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি হ্যাঁ, এই ক্লাসের মধ্যে আমি যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি একেবারে বলে দিছি কোনটা আমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনগুলা জায়গা থেকে বেশি গুরুত্ব দিয়ে কোশ্চেন আসতে পারে। সো আপনি পড়ার ক্ষেত্রে শুরুর দিকেই, হ্যাঁ, শুরুর দিকেই যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে আপনি আগে শেষ করার চেষ্টা করবেন। ঠিক আছে, সো এই তো, তো হোপসো বিষয়গুলা সবার কাছে মোটামুটি আয়ত্তে হয়েছে। আর ইনশাল্লাহ এই টপিকটা একটু আপনি নোট করে রাখার চেষ্টা করেন, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ এই টপিকটা থেকে প্রবলেম আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, সো এই ছিল আজকে আপনাদের সাথে ক্লাস। আর আমি চেষ্টা করব এটার যে ভিডিওটা আছে, আমার লেকচারটা যে আছে, আমার যে খাতা আছে ইন্টারন্যাশনালের মডেল টেস্ট দিছিলাম, ওটা আমি শেয়ার করা যায় নাকি। ঠিক আছে, এই, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতো ভাইয়া এখানে আমি বিদায় নিচ্ছি। তো আপনাদের বিসিএস জার্নিটা, হ্যাঁ, আপনার হতাশ হবেন না, একটু লেগে থাকেন কষ্ট করে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করেন, আর আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে এই ক্লাসটি শেষ করার জন্য। আশা করি স্টুডেন্ট ভাই এবং আপুদেরও অনেক পছন্দ হয়েছে। তো আজকের টপিক রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা চাইলে হ্যান্ড রেজ করতে পারেন, আর উত্তরণ সম্পর্কিত কোনো কোশ্চেন যদিও থাকে সেটিও বলতে পারেন।
ওকে ভাই, তাহলে আমি মনে হয় লিভ নিতে পারি। হ্যাঁ ভাই, আপনি চাইলে লিভ নিতে পারেন। আর ভাই পিডিএফটা তাহলে একটু দিয়ে দিন। আনিম ভাইয়া, মানে আপনার কোশ্চেনটা ক্লিয়ার না, যদি একটু ক্লিয়ার করে বলতেন। জি শাকিল ভাই, আমি দেখি এটা জানাবো অথরিটিকে। ও আচ্ছা আচ্ছা, আনিম ভাই, হ্যাঁ বুঝতে পেরেছি। দেখি এটা আমরা তো ইয়ে করার মাথায় আছে আর কি, যত দ্রুত সম্ভব। আর এটা আমরা আমরা জানিয়ে দেবো আপনাদের, অসুবিধা নেই। আকাশ ভাইয়া, ভাইয়া তো লিভ নিয়েছেন, তো আপনি আপনার কোশ্চেনটা নেক্সট ক্লাসে আমাদের যে ভাইয়ারা থাকবেন তাদেরকে বললেও সমস্যা নেই, আপনাকে হয়তো ভালো সাজেশন দিয়ে দিবে। একটু কাইন্ডলি কষ্ট করে নেক্সট ক্লাসটাতে করেন, হ্যাঁ। জি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা যাই হোক, এই ছিল আজকের মতো ক্লাস। তো আর কোনো কোশ্চেন নেই যেহেতু আপনাদের, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে আবার কথা হবে।